বসে বসে পড়ো। মাছের হাড়টা মোটামুটি এরকম দেখেছিলাম। এইটা ছিল ভেন্ট্রিকেল, এইটা ছিল অরিকেল, আর অ্যাক্সেসরি দুখানা চেম্বার ছিল। এটা কি ঠিক করে কালকে তো বললাম, ওটা হচ্ছে কোনাস আর্টেরিয়াস যেটা ভেন্ট্রিকেলের সাথে রয়েছে, আর নিচের দুটো হচ্ছে সাইনাস ভেনোসাস। আচ্ছা, তো এই ছিল মাছের হার্ট। 2 চেম্বার হার্ট ছিল, যেখানে অনবরত মিক্সিং অফ ব্লাড হতো। আস্তে আস্তে ডেভেলপ করতে করতে হলো আমাদের হার্ট, যেটা হয়ে গেল 4 চেম্বার হার্ট। আচ্ছা, কিচ্ছু হবে না, অত চিন্তা করো না, মনটা এদিকে লাগাও। প্রমিত, তুমি কিন্তু ছিলে না ফার্স্টের দিকে, ভালো করে দেখো, একদম মন দিয়ে দেখো। দরজা বন্ধ করো না, সাফোকেশন হবে। আচ্ছা, একটা পার্ট খুলে রাখো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো। এইটা ছিল একদম বেসিক হার্ট, অরিকেল নিচে ভেন্ট্রিকেল ওপরে। আমাদের কিন্তু সেরকমই রয়েছে, কিন্তু আমাদের হার্টটা জাস্ট একটু পিছন দিকে টিল্ট করে গেছে। টিল্ট করে গিয়ে ভেন্ট্রিকেলটা সামনের দিকে মানে ফরওয়ার্ডেড মুখ হয়ে গেছে, অরিকেলটা ভার্টিব্রাল কলমের দিকে মুখ হয়ে গেল। এবারে আমরা যখন হার্টের ছবি আঁকবো, হার্টটা হচ্ছে রাফলি ট্রায়াঙ্গুলার শেপের, তাহলে হার্টের ছবি আঁকবার সময় আমরা এরকম মোটামুটি একখানা শেপ দেব। ঠিক আছে, এবারে এই দুখানা হচ্ছে অরিকেল, এটা হচ্ছে ভেন্ট্রিকেল। অরিকেলেরও ওয়াল থাকে একটা মোটামুটি রাফ টাইপের ওয়াল থাকে, ভেন্ট্রিকেলেরও ওয়াল থাকে। ক্লিয়ার? আমি ডিটেলসে পরে আসছি, আগে ওভারঅল স্ট্রাকচারটা দেখে নাও। অরিকেল আর ভেন্ট্রিকেলের মাঝখানে একখানা সেপ্টা থাকে। কে বললো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টা? আচ্ছা, এটা হচ্ছে ইন্টারঅরিকিউলার সেপ্টা, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টার উপর কোনো রকম কারসাজি থাকে না। কোনখানে থাকে? এই যে ইন্টারঅরিকিউলার যে সেপ্টাটা আছে এইখানটাতে, না স্পেস সেপ্টা এসব বলো না, এইখানটাতে ইন্টারঅরিকিউলার যে সেপ্টা আছে এইখানে একখানা একটা ডিপ্রেশন থাকে, ছোট্ট একটা ডিপ্রেশন থাকে। কালকে সারদা দত্ত বলছিল যেটা, যে এই জায়গাটাকে বলা হয় না হার্টের ফুটো। অ্যাকচুয়ালি কি, যখন একটা বাচ্চা যখন ফিটাস কন্ডিশনে থাকে তখন এই ডিপ্রেশনটা দেখা যায়। আমার কাছে অন্য কোনো কালারের চক নেই, তোমরা একটুখানি বুঝে নাও, এই জায়গাটা ঠিক ডিপ্রেশন থাকে, মানে না লাগবে না, এরকম টাইপের। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফোসা ওভালিস। আমি লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে ফসা ওভালিস। এবারে কি হয়, এই ডিপ্রেশনটা যখন বাচ্চাটা আস্তে আস্তে ফিটাস থেকে বড় হতে শুরু করে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে টাইম বাই টাইম এটা বন্ধ হয়ে যায়। এটা একটা না বলছি, শোনো না, বড় হওয়ার সঙ্গে সঙ্গে ইন জেনারেল এই হার্টের এই ফুটোটা বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? কারণ এই সময় আর কোনো রকম এক্সচেঞ্জের দরকার হয় না, বাচ্চাবেলা একটুখানি দরকার হয়, প্রিমিটিভ কোচের থাকে, তখন এই জায়গাটাই হয়ে যায় কি এটা কন্টিনিউয়াস ইন্টারঅরিকিউলার সেপ্টাম হয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে যে বললো যে হার্টে ফুটো, কারো কারো ক্ষেত্রে কি হয়, আমরা শুনেছি যে পেশেন্টের প্রবলেম হচ্ছে হার্টের বিটিং নিয়ে বা হার্টে সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড মিক্সিং নিয়ে, সেটাকে বলা হচ্ছে হার্টের ফুটো। কেন হয়? যখন এটা ঠিকঠাক করে বন্ধ হয় না, এই ফসা ওভালিসটা থেকেই যায়। আর থাকে কেমন করে দেখো, এরম করে থাকে, মনে হয় যেন দুটো একদম গায়ে গায়ে ফিউজ হয়ে ওখানে ছোট্ট একটা ফুটো হয়ে গেছে, ফিউজ হয়ে এমন হয়ে যায় চিড়ে চ্যাটটা হয়ে জায়গাটা। তাহলে এখানে আর কোনো পার্টিকুলার বেরিয়ার থাকে না, তখন এটাকে বলা হয় ফোরামেন। হ্যাঁ, ফোরামেন ওভেল। তোমরা ম্যাগনামের সাথে গুলিয়ে ফেলো না, ওটা হচ্ছে আমাদের এই যে অক্সিপিটাল বোনটা আছে ওর নিচে ফুটোটা থাকে, ওটা আলাদা জিনিস, ওটাকে ছেড়ে দাও। তোমরা এখন এই জিনিসটাকে বোঝো, ফোরামেন মানে কি? ফোরামেন মানেই হচ্ছে গর্ত বা ফুটো, তাই তো? এই তাকাও এদিকে। তাহলে এই যে ফোরামেনটা এখানে যখন ছিল ফসা ছিল, হয়ে গেল ফোরামেন, মানে আগেরটা ডিপ্রেশন ছিল, এখন হয়ে গেল ফুটো। বোঝা গেল?
ছবিটা যদি আঁকা থাকে আঁকতে হবে না, না আঁকা থাকলে চট করে এঁকে না, হাত স্পিডে চালাবে। এটা একটা ডিস্টারবেন্স, বুঝলে, ন্যাচারাল কারণে বন্ধ। বলো, দাঁড়াও শুনছি একটা একটা করে বলো। বলো অনন্যই বলো কি বলছো। না, এটা তো ন্যাচারাল সিস্টেমে এটা হয়। না না, কোনো ডেফিসিয়েন্সির ব্যাপার নেই, বলো। না না, কোনো কিছু ঢুকিয়ে বন্ধ করা যাবে না ওটাকে। আর বড় হলে না না না, বড় হবে না, ওটা যা থাকে তাই থেকে যায়। ইভেন কি এই ধরনের পেশেন্টদের কোনো প্রবলেমও হয় না। হার্টে যদি কারোর ফুটো থাকে, ইভেন কারোর যদি কোনো একটা ভালভের সামান্য যদি খুলতে বন্ধ হতে সামান্য প্রবলেম থাকে, সেগুলো মাইনর প্রবলেমের মধ্যে ধরা হয়, ওগুলোর জন্য খুব বেশি কোনো ডিফিকাল্টি হয় না। ওই নিয়ে আরে ওপেন হার্ট সার্জারি কিসের জন্য আর এটা কিসের জন্য, ওগুলো আলাদা জিনিস। হার্টে ফুটোর জন্য ওপেন হার্ট সার্জারি কেউ করতেই যায় না। কেন করবে? করবেই না, কোনো দরকার নেই ওই সবে। তোমার বাইপাস হয়েছে? বাবার বাইপাস হয়েছে হার্টে ফুটোর জন্য? এবার দেখো, এ ফুটোর ব্যাপার রয়েছে। যদি এটা অনলি ফোরামেন ওভেল হয়ে বসে থাকে তাহলে কোনো দরকার নেই ওটাকে অপারেশন করবার, ওটাকে কারেকশন করবার কোনো দরকার হয় না। এবার যদি এখানে যদি আরও কোনো ডিফিকাল্টি অ্যাড হয় তখন এই গন্ডগোলগুলো হয়, বুঝতে পারলে তো? কারণ এখানে তো নার্ভের গুচ্ছা থাকে না, একটুখানি পরে এখানে থাকে আমাদের এভিএন। যদি কোনো কারণে এই ফোরামেন ওভেলটা বড় হয়ে যদি এভিএনকে টাচ করে ফেলে বা ওর ধারে কাছে কোনো নার্ভের বান্ডিলকে টাচ করে ফেলে, বিশাল গন্ডগোল তখন। ফোরামেন ওভেল ইটসেলফ ইজ নট এনি ডেঞ্জারাস প্রবলেম। এটা নিয়ে মানুষ সারা জীবন নর্মাল বাঁচতে পারে একদম। তোর মতো অ্যাক্টিভ হবে না। এবারে দেখো, এই যে অরিকেলের ওয়াল আর ভেন্ট্রিকেলের ওয়ালের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। ভেন্ট্রিকেলের এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেলের ওয়াল অনেক বেশি মাস্কিউলার হয়। তোমাদের একটা কোয়েশ্চেন খুব করে বোর্ডে যে লেফট ভেন্ট্রিকেলের ওয়ালটা কেন বেশি মাস্কিউলেচার দেখা যায়। এক্স্যাক্টলি, ডিস্ট্যান্ট অর্গানে এটা ছাড়ে বলে। আমি এই জায়গাটা মুছছি। হার্টের মধ্যে লাংস থেকে আসছে চারখানা তোমার পালমোনারি ভেইন, ঠিক আছে? এই দিকের লাংস থেকে দুটো আর এই দিকের লাংস থেকে একই রকমভাবে দুটো ঢুকবে, ঠিক আছে? আমরা এখানে দুটো আঁকছি, চারখানা আঁকতে হয়, এগুলো পালমোনারি ভেইন ঢুকে গেল। হ্যাঁ, ব্লাড এনে ফেললো এখানটাতে। অরিকেল আর ভেন্ট্রিকেলের মাঝখানে কি থাকে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। আচ্ছা দেখো, মেন কথা হচ্ছে কোনগুলোকে আর্টারি বলবো? যেগুলো হার্টের কাছে ব্লাড নিয়ে আসে সেগুলোকে বলবো আর্টারি। আর হ্যাঁ, মানে হার্টের মধ্যে যেটা ব্লাড নিয়ে আসছে। না না, শোনো না, গল্প আছে তো। এইটা তো পালমোনারি ভেইন, এর গল্প তো আলাদা। যে হার্টের মধ্যে ব্লাড নিয়ে আসবে সে ঠিকই বলছে, ভেইন। আর যে হার্ট থেকে ব্লাড নিয়ে যাবে সে হয়ে গেল আর্টারি। ইন জেনারেল, শুধু পালমোনারি ক্ষেত্রে গল্পটা চেঞ্জ হয়ে যায়। পালমোনারিতে ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করবে কে? পালমোনারি আর্টারি। আর উল্টোটা হচ্ছে পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। আমার গল্প হচ্ছে এইখানটাতে। এখান দিয়ে ঢুকছে কে? ভেনা ক্যাভা। এখান দিয়ে ঢুকছে কে? আচ্ছা, এখান দিয়ে না দেখিয়ে না, এখান দিয়ে তো ঢুকবে না, অ্যাকচুয়ালি ঘুরে এসে না এই জায়গা দিয়ে কিন্তু ও ঢুকবে, বুঝতে পারছো? তোমাদের কোন দিক দিয়ে দেখালে সুবিধা হয় বলো তো? পেছন দিয়ে কেমন করে দেখাবো? আসল হচ্ছে এখান দিয়ে ঢুকবে, হলো? এখান দিয়ে ঘুরে না এই সাইড দিয়ে ঢোকে, ল্যাটারাল সাইড দিয়ে ঢোকে। এই যদি হার্ট হয় এইভাবে ঢুকবে এসে। আমার গল্প হচ্ছে এইখানটাতে একটা ভেইন ঢুকছে, এইখানটাতে একটা ভেইন ঢুকছে। এবারে ভেইনের মুখে ভালভ থাকে, এটা আমরা জানি, ভেইনের মুখে ভালভ থাকবে। আর হার্টের নিজস্ব রয়েছে কে? করোনারি আর্টারি, করোনারি ভেইন। কারণ হার্টের যে এই ওয়ালের মধ্যে তো ভর্তি ভর্তি মাসেল রয়েছে, এই মাসেলগুলো অক্সিজেন ছাড়বে, আবার অক্সিজেন নেবে, কার্বন ডাই অক্সাইড ছাড়বে, নিজের তো একটা ব্যাপার রয়েছে না। তো ওর মধ্যে অক্সিজেন দেবে করোনারি আর্টারি, ওর ওয়াল থেকে কার্বন ডাই অক্সাইড নেবে করোনারি ভেইন। করোনারি আর্টারিকে দেখানোর সেরকম কোনো কায়দা আমি পাচ্ছি না। করোনারি ভেইনের মোটামুটি ওপেনিংটা হবে এরকম একটা জায়গায়, জানো, এরকম একটা জায়গায় করোনারি
ভেইনের ওপেনিংটা হবে। আর্টারিটা কি লেফট ভেন্ট্রিকল দিয়ে বলুন? হ্যাঁ, করোনারি আর্টারিটা কি লেফট? করোনারি আর্টারিটা নয়, একদম এরকম মানে অরিকুলার ভেন্ট্রিকেলের একদম মাঝখান দিয়ে এখান দিয়ে যায়, গিয়ে এই পিছন দিক দিয়ে বেরোবে। বুঝতে পারলে? এটা যেমন মুখটা এখানে দেখাতে পাচ্ছি, ওটা দেখাতে পারবো না, ওটা 3D ফিগারে জাস্ট ইমাজিন করে নাও এই মাঝখানটা দিয়ে, এই জায়গাটা দিয়ে করোনারি আর্টারিটা যাচ্ছে। করোনারি আর্টারি আমার দেখানোর কোনো দরকার নেই, কারণ ভালভের গল্প বলবো। অনির্বাণ বুঝতে পারছো? ভালভ, এটা হচ্ছে করোনারি ভেইনের ওপেনিং দেখালাম, তার কারণে আমি ভালভের গল্প বলবো, তাই তো? অনন্য এদিকে, অনন্য এদিকে তাকাও, প্রমিত এদিকে। কে? পালমোনারি ভেইন না, এটা করোনারি ভেইন বলছি তো। করোনারি ভেইন, কারণ করোনারি আর্টারি, করোনারি ভেইন এই দুটো শুধুমাত্র হার্টের মধ্যে রেস্ট্রিক্টেড। এরা হার্ট থেকে বেরোবেও না, হার্টে এসে ঢুকবেও না, হার্টের মধ্যেই থাকে। করোনারি আর্টারি হার্টের ওয়ালের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড দিচ্ছে, করোনারি ভেইন হার্টের ওয়াল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড টানছে। অঙ্কন ক্লিয়ার হলো কথাগুলো? তাহলে এই ভেইনের মুখে, এই ভেইনের মুখে আর এই ভেইনের মুখে নিশ্চয়ই কিছু না কিছু ভালভ রয়েছে। ডিফিকাল্টি হচ্ছে এরকম জায়গায় যে এই দুটো ভেইন ভালভ প্রোভাইড করবে। এই দুটো ভেইন, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে করোনারি ভেইন। আমি নামগুলো লিখছি। এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, আর এটা হচ্ছে করোনারি ভেইন। কিন্তু প্রবলেম হচ্ছে এই সুপিরিয়র ভেনা ক্যাভার মুখে কোনো ভালভের দরকার হয় না, ঠিক আছে? ওখানে ভালভ থাকলেও সেই ভালভ একসময় ইউজ না হতে ওটা পুরো লেগে গেছে দেওয়ালের মধ্যে। তার কারণ কি? তার কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি ওর যে লোকেশনটা আছে, ঠিক এই ধরো ওয়াল, আর এইভাবে বেরোচ্ছে তোমার সুপিরিয়র ভেনা ক্যাভা। তার জন্য কি হবে, ও না কখনো ব্লাড যখন এখানটাতে আসবে, ব্লাড কখনো গ্র্যাভিটির এগেনস্টে এখান দিয়ে ফ্লো করতে পারবে না। একমাত্র হার্ট যখন পাম্প করবে তখনই গ্র্যাভিটির এগেনস্টে ভেন্ট্রিকেল দিয়ে ব্লাড বেরোতে পারবে। আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কি বলছি? অরিকেল থেকে ব্লাডের একটাই রাস্তা, ভেন্ট্রিকেলে আসা। ভেন্ট্রিকেল থেকে যখন ব্লাড বেরোবে তখন ভেন্ট্রিকেলের ভিগার কন্ট্রাকশনের জন্য ব্লাডটা এই যে এখান দিয়ে বেরোচ্ছে ধরো অ্যাওর্টা, এখান দিয়ে বেরোচ্ছে ধরো পালমোনারি আর্টারি, ওর ভিগার কন্ট্রাকশনের জন্য এই দুটো প্যাসেজ দেখতে পাচ্ছ শ্রীজিতা, এই দুটো প্যাসেজ দিয়ে ব্লাড বেরিয়ে যাবে। কিন্তু অরিকেল থেকে এই ব্লাডটা, মানে অরিকেলের মধ্যে থাকা ডিপোজিট করা ব্লাডটা কখনো গ্র্যাভিটেশনের এগেনস্টে এই ভেনা ক্যাভা দিয়ে বেরোতে পারবে না। আমার কথাটা বোঝা গেল? ভালো করে বোঝো। এমন অ্যাঙ্গেলে রয়েছে জিনিসটা যে এখান থেকে ফার্স্ট অফ অল জিনিসটা তো রয়েছে একদম অ্যাঙ্গেলে, মানে হয়তো আমি ঠিক করে দেখাতে পারিনি জিনিসটা, প্র্যাকটিক্যালি দেখতে গেলে জিনিসটা এইরকমভাবে থাকে, এইরকম করে এমন একখানা অ্যাঙ্গেলে রয়েছে। ফার্স্ট অফ অল এই অ্যাঙ্গেল তো টপকাতে পারবে না, সেকেন্ডলি গ্র্যাভিটেশন তো এদিকে ব্লাডকে টানবে, ব্লাড এদিকে কখনো যেতে পারবে না। হয়েছে? বোঝা গেছে? অনন্য হার্টের স্ট্রাকচার নিয়ে কি আর কোনো ডাউট আছে? একটা লোককে যখন তুমি উল্টো করে দাঁড় করাবে তখন তো ওর মুখটা তো অ্যাঙ্গেলে রয়েছে, বললাম না এই দুখানা ফিচার রয়েছে তো ওর। এই সুপিরিয়র ভেনা ক্যাভা তো এরকম করে ঢুকছে না তো অরিকেলের মধ্যে, এরকম করে ঢুকছে, কাত হয়ে ঢুকছে। আর কাত হয়ে ঢুকবার জন্য কি হচ্ছে, যখন ওখান দিয়ে ব্লাড, সিম্পল জলের কথা ভাবো না, কখনো দেখেছো যে যখন আমাদের ওয়াশরুমে যখন পাইপলাইন করা হয় ওখানের টাইলস বলো, মার্বেল বলো, মেঝে বলো, ওটা স্লোপিং করে, যে স্লোপিংটা কেন করে? না হলে স্লোপিং না করে তো ছেড়ে দিতে পারতো, জল যাবে না তো, জল তখন আটকে যাবে। ঠিক সেই মেকানিজমটাই এখানে ভেবে নাও। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা ডিফিকাল্টি এখানটা থাকতে পারে তোমাদের, RH ফ্যাক্টরের ডিফিকাল্টি থাকতে পারে। RH ফ্যাক্টর বলতে যেটাকে আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ওটা নিয়ে কোনো ডিফিকাল্টি আছে কি তোমাদের? ভালো করে ভেবে নাও, নেই তো? তোমরা সব জানো ওটা IgG আর IgM ইমিউনোগ্লোবিউলিন। হ্যাঁ ঠিক আছে বলছি, তোমরা একটুখানি ভালো করে ভেবে নাও। দু রকম ইমিউনোগ্লোবিউলিনের কথা আমি বলেছিলাম, IgM আর IgG।
হ্যাঁ বলো শারদত্ত কি বলছো? আইজি করবে, আইজি করতে পারবে। আচ্ছা, আইজিজি যেটা ইমিউনোগ্লোবুলিন কারা? যারা অ্যান্টিবডি, আর ইমিউনোজেন কারা? যারা অ্যান্টিজেন। হ্যাঁ, এবারে আইজিজি এর আন্ডারে কোন কোন ব্লাড গ্রুপ পড়বে? বলো, এবি আর একটাই পড়বে? এবি ব্লাড গ্রুপ পড়বে, ও ব্লাড গ্রুপ পড়বে। এবার এই দুটো ব্লাড গ্রুপের ডিফিকাল্টি হচ্ছে এদের মধ্যে এই যে ইমিউনোগ্লোবুলিনটা রয়েছে না, খুব বাজে ইমিউনোগ্লোবুলিন। ওদের ক্যাপাসিটি আছে, ওরা প্ল্যাসেন্টাল ব্যারিয়ারটাকে ক্রস করে ফেলে। বুঝতে পারছো? দেখাচ্ছি। জিটা কি? এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের বিভিন্ন রকম টাইপ রয়েছে, সেই টাইপের একটা টাইপ আইজিজি। দু রকমেরই হয় নাকি? না আইজি এ বি অনেকগুলো আছে। ওগুলো এখানে অ্যাকশন করে না। না, এগুলোকে গ্রুপিং করা হয়েছে। ব্লাড গ্রুপ এ বি, এবি ও চারটে, তো তার মধ্যে কোন ইমিউনোগ্লোবুলিন এদের জন্য এফেক্টিভ। আচ্ছা, তোমরা জানো কি অ্যান্টিবডি কাকে বলে? বলো। আরবিসির উপরে এত বড় জিরো ঠিক বলছো না বলে। বলবে অ্যান্টিবডি কাকে বলে? অ্যান্টিজেন অ্যান্টিবডি। কে আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে? আমি কনসেপ্টই জানি না হয়তো। আরবিসির উপরে যে প্রোটিনগুলো থাকে ওটা অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিবডি হচ্ছে ওই অ্যান্টিজেনগুলোকে নিউট্রালাইজ করার জন্য যেই সাবস্টেন্সগুলো ব্লাডের মধ্যে রিলিজ করা হয় সেগুলো হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, আমি বলছি এবারে শোনো। আমাদের আরবিসির ওপরে কিছু প্রোটিন ফ্যাক্টর থাকে। সাপোজ এই যদি হয় আরবিসি, প্রমিত দেখে নাও, এই যদি হয় আরবিসির ওপর কিছু প্রোটিন ফ্যাক্টর এরকম ওয়াই শেপে লেগে থাকে। এদের শেপটাই হচ্ছে এরকম বাইফার্কেটেড শেপ। এটার নাম ডোনান্স মেমব্রেন না? কি নাম? ডোনান্স মেমব্রেন তো আরবিসির যে আপার মেমব্রেনটাকে বলা হয়, ওটার সঙ্গে কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এই স্ট্রাকচারগুলোকে নিয়ে। এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে বলছি অ্যান্টিজেন। অ্যান্টিজেন বিভিন্ন কোয়ালিটির হয়। অ্যান্টিজেন হতে পারে এ, অ্যান্টিজেন হতে পারে বি। ঠিক আছে, অ্যান্টিজেন এ যখন থাকে, যার আরবিসির মাথায় অ্যান্টিজেন এ বসে রয়েছে তার ব্লাড গ্রুপের নাম ব্লাড গ্রুপ এ। অ্যান্টিজেন অলওয়েজ ডিটারমাইন দ্য ব্লাড গ্রুপ। যে অ্যান্টিজেন থাকবে তার ব্লাড গ্রুপ সেটা হবে। যদি আমি বলি এই আরবিসিটার মাথায় অ্যান্টিজেন রয়েছে এ, অ্যান্টিজেন রয়েছে বি, ব্লাড গ্রুপ কি হবে? যদি বলি এই অ্যান্টিজেনটার মাথায় কোনো এই আরবিসির মাথায় কোনো অ্যান্টিজেন নেই, ও ব্লাড গ্রুপ। তাহলে এইভাবে আমরা ব্লাড গ্রুপ ডিটারমাইন করি। এবারে এই যে অ্যান্টিজেনগুলো আছে আমাদের বন্ধু অ্যান্টিজেন। আমরা ক্লাস 12-এ একটা চ্যাপ্টার পড়বো। চ্যাপ্টারটা হচ্ছে ওই হিউম্যান ডিজিজ, ইমিউনোজেন এক্সেট্রা নিয়ে একটা চ্যাপ্টার পড়বো। তো হ্যাঁ, এটা খুব ভালো চ্যাপ্টার। তোমরা অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জি সম্বন্ধে কোনো রকম কনসেপ্ট রেখেছো? অ্যালার্জি কি জিনিস? এই অঙ্কন শুনছো? আচ্ছা, অ্যালার্জি ব্যাপারটা তোমরা কি জানো কি, নাকি বলবো অ্যালার্জির গল্প? এখানে বলতে সুবিধে হবে। আচ্ছা, এই যে অ্যান্টিজেনগুলো রয়েছে এরা আমাদের বন্ধু অ্যান্টিজেন। এরা যখন থাকবে আমাদের এতটুকুনি তো ডিস্টার্ব করবেই না, উল্টে আমাদেরকে ব্লাডের প্রেচার দেবে, ব্লাড এ গ্রুপ, বি গ্রুপ এক্সেট্রা দেবে। আর যখন বাইরে থেকে কোনো অ্যান্টিজেন আসে তখন সেটা হয়ে যায় ফরেন অ্যান্টিজেন। আর সেই অ্যান্টিজেনগুলো আমাদের কী করবে? ক্ষতি করবে। সেই অ্যান্টিজেনগুলো যখন ব্লাডের মধ্যে ঢুকবে তখন ব্লাডের ডাব্লিউবিসির মধ্যে থাকা যে অ্যান্টিবডিগুলো আছে, কী কী অ্যান্টিবডি রয়েছে? আমাদের দু রকম লিম্ফোসাইট রয়েছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট যখনই বাইরে থেকে অ্যান্টিজেন ঢুকবে, মেবি ভাইরাস মেবি ব্যাকটেরিয়া, যে কোনো রকমের অ্যান্টিজেন যখন বাইরে থেকে ঢুকবে, সঙ্গে সঙ্গে এই দুটো লিম্ফোসাইট অ্যাক্টিভেট হয়ে উঠবে। বি লিম্ফোসাইট একাই পারে ওদেরকে নষ্ট করতে, কিন্তু ওর একা সে পোটেন্সি নেই, ও টি এর হেল্প নিয়ে করে। এই জন্য টিকে বলা হয় হেল্পার টি সেল। গল্পগুলো ডিফিকাল্ট লাগলেও ভুলে যাও এই কথাগুলো, জাস্ট জেনে নাও। যখন বাইরে থেকে কোনো ফরেন অ্যান্টিজেন আসে তখন আমাদের ব্লাডে থাকা অ্যান্টিবডিগুলো ওদেরকে ধরে মেরে ফেলে। তার মানে কে কাজ করবে? অ্যান্টিবডি কাজ করবে। কখন কাজ করবে? যখন কোনো অ্যান্টিজেন বাইরে থেকে আসবে। তার মানে আমরা এইটুকুনি বুঝতে পারলাম, অ্যান্টিজেন কোনো রিয়াকশন করবে না, কোনো গন্ডগোল করবে না অ্যান্টিজেন। গন্ডগোল কে করবে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি যত রাজ্যের গন্ডগোল করে। যখন আমাদের অ্যালার্জি হয়, সাপোজ তোমাদের কোনো খাওয়ার অ্যালার্জি আছে, কারোর কোনো খাওয়ার অ্যালার্জি আছে? কাঁকড়া সাপোজ। আচ্ছা ঠিক আছে, সাপোজ আজকে দুপুরবেলা তোমরা একটা কাঁকড়া খেলে বা চিংড়ি খেলে, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার বডির যে অ্যান্টিজেনগুলো,
অ্যান্টিজেনগুলো দেখে ভাবলো যে এ তো আমার চেনা কেউ না, আমার বডিতে কে বসে আছে? অ্যান্টিজেন বসে আছে। কি অ্যান্টিজেন? আমাদের ফ্রেন্ড অ্যান্টিজেন। ওরা দেখে ভাবলো এই অ্যান্টিজেনটা, কারণ কাঁকড়া বলো চিংড়ি বলো এদের বডি থেকে তো প্রোটিন আসছে, প্রোটিন অ্যান্টিজেন, প্রোটিনই অ্যান্টিবডি। পৃথা ক্লিয়ার হচ্ছে যে কথাগুলো বলছি? তো যখনই আমি খেলাম কোনো একটা খাবার, ওই খাবারের যে প্রোটিনটাকে আমার বডির নিজস্ব প্রোটিন দেখে ভাবছে এরা তো আমার চেনা না, এরা তো সব আননোন, তখন আমার যে ইমিউন সিস্টেম বা লিম্ফোসাইটগুলো যেগুলো আছে ওরা ভাবলো, ওরা এমন একটা রেসপন্স দিল, মানে খুব সাইলেন্ট একটা রেসপন্স দিল। হয়তো একটুখানি আনইজি ফিল করছি বা সার্টেন কিছু একটা প্রবলেম ফিল করছি, খুব সামান্য, ওটা হচ্ছে প্রাইমারি রেসপন্স। যখন আমি বুঝতে পারলাম কি যে আমার বডি ঠিক মানে সুইটেবল না এই ব্যাপারটা, কিন্তু আমি কী করলাম, রাত্রেবেলা আবার সেই জিনিসটা খেলাম, সঙ্গে সঙ্গে বি আর টি লিম্ফোসাইট মিলে একটা ভিগার অ্যাকশন দিল, সঙ্গে সঙ্গে আমার কি হয়ে গেল, র্যাশ বেরোলো, জ্বর উঠলো, অনেক গন্ডগোল হয়ে গেল। কেন? সেকেন্ডারি রেসপন্স দিয়ে দিল। তাহলে অ্যান্টিবডি গল্পটা বুঝতে পারলে? অ্যালার্জিটা মানে ধরো প্যারেন্টের আছে কিন্তু চিলড্রেনদের নেই, এটা কেন হয়? না, অ্যালার্জির যে ইয়েগুলো হয় মানে তোমার অ্যান্টিবডিগুলো যেগুলো হয় অ্যালার্জির, সবকটা নট নেসেসারি যে IgG টাইপ অ্যান্টিবডি হবে। বলো। না না, তুমি যে কথা বলছো সেটা কি বেবিটা মাদার উম্বের মধ্যে রয়েছে নাকি বাইরে? ও আচ্ছা, ওটা তো কোনো ব্যাপারই না, যার যার বডির ব্যাপার এটা। কিন্তু মানে তার থেকেই তো মানে একদম না, একদমই না, এটা তো যার যার নিজস্ব বডির ডেভেলপমেন্ট। হ্যাঁ বলো। জোরে জোরে জোরে, এই আস্তে আস্তে। সেটাই তো বলছি, কারণ আমার বডির ভেতরে যে ইমিউন সিস্টেম রয়েছে, যেটা লিম্ফোসাইটগুলো রয়েছে, এই যে লিম্ফোসাইটগুলো বললাম, এই লিম্ফোসাইটগুলো কোথায় রয়েছে? লিম্ফের মধ্যে রয়েছে। এই লিম্ফোসাইটগুলো কোথায় রয়েছে? WBCর মধ্যে রয়েছে। এই লিম্ফোসাইটগুলো কি করবে? সবসময় নজরদারি করছে বাইরে থেকে কোনো আনওয়ান্টেড জিনিস ভেতরে ঢুকে পড়েনি তো। যখনই ঢুকে পড়ে, না সব প্রোটিন ভালো না, প্রোটিনকে প্রোটিনের চিনতে হবে। দেখো না, আমার বডির প্রোটিন, বাইরের যে প্রোটিনটা আসছে চিনতে হবে ওকে, চিনতে যদি না পারে তখনই তো হয়ে গেল ফরেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে অচেনা হলেই তো ধরে ফেলবে। হ্যাঁ, অনেক ব্যাপার আছে, সিরিজ অফ রিঅ্যাকশন আছে, আমরা এটা এখনই পড়তে পারবো না। হ্যাঁ, একটা বাচ্চা প্রথমে মাছ খাওয়া শুরু করলো, এই খাওয়া শুরু করলো, মানে ওটা তো সবকিছুই কাছে এখন ফরেন। না না না, সবকিছু ফরেন না। ও যখন মাদার উম্বের ভেতর ছিল, যেন মাদার উম্বের ভেতর যখন বেবি থাকে তখন কিন্তু প্রচুর, তার কোনো মানে নেই। তোমরা এই জায়গাটাকে ক্লিয়ার করে নাও, বলো। সেটাই তো বলছি, এটা যার যার বডির ডেভেলপমেন্ট, যার বডি যে জিনিসটাকে নিতে পারে, বুঝতে পেরেছো? আমার বাড়িতে আমার মা সব কিছু খেতে পারে, আমার মার কোনো ব্যাপার না, কিন্তু আমি খাওয়া তো দূরের কথা, জানো তো আমার এত প্রবলেম, আমি যদি দেখি এরকম একটা জারের মধ্যে মুগ ডাল রয়েছে, সেই মুগ ডালের দানাগুলো ভাবলেও আমার মানে অস্বস্তি হয়। মুগ ডালের দানাগুলো, গোলাপের কাঁটা, তারপরে বি হাইভ, এগুলো দেখলে আমার প্রচণ্ড অ্যালার্জি বেরিয়ে যায়। বি হাইভ, হ্যাঁ, দেখলে খাওয়া দূরের কথা, দেখলেই শুরু হয়ে যায় আমার। তাহলে এগুলো কি কোনো প্রবলেম? এগুলো আমি নিজে নিজে ডেভেলপ করেছি, কখন হয়েছে কীভাবে হয়েছে আমরা জানিও না। তখন হবে প্রাইমারি রিঅ্যাকশন, আস্তে আস্তে তখন হয়ে গেল প্রাইমারি রিঅ্যাকশন ফার্স্ট টাইম, যেটা খুব মাইনিউট হয়, যেটাকে আমরা ধরতে পারি না। হ্যাঁ, আনইজি লাগতেও পারে, নাও লাগতে পারে। না 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 না, একদম না, একদমই না, একদম না। কারণ যে ফরেন হয়, যাকে আমার বডি নেবে না, তাকে ফার্স্ট থেকেই রিজেক্ট করে দেবে। একদম ফার্স্ট থেকে রিজেক্ট করবে, তোমাকে মাইনর সিমটম দেবে, সেকেন্ড টাইম একদম ধরে তোমাকে বড় সিমটম দিয়ে দেবে। বুঝতে পারলে? কি বলছে? ল্যাকটোজেন, ও ল্যাকটোজ ইনটলারেন্স, আচ্ছা হ্যাঁ, কি বলছো বলো। ওটা জিনিসটা একদম আলাদা। ওটা হচ্ছে যাদের রেনিনটা থাকে না, রেনিনটা তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো এই ল্যাকটোজ ইনটলারেন্স কেউ জানো এখানে? বলো, বলে ফেলো। দাদা আছে মানে কি খাবে? মিল্ক প্রোডাক্ট খেতে পারে না। বলো। মিল্কের বড় প্রোডাক্ট খেতে পারে না।
এক্স্যাক্টলি, রেনিনটা তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে তো, আর একটা সার্টেন এজে পৌঁছানোর পর রেনিন একদম শেষ হয়ে যায়। এই রেনিন কিন্তু সেই রেনিন না যেটা আমরা দেখেছি যে আমাদের এক্সক্রিটরি সিস্টেমের, হ্যাঁ ডাইজেস্টিভ সিস্টেমের রেনিন। এটা বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর থাকে, কারণ বাচ্চারা মিল্ক প্রোটিনটাই মেইনলি খায়। অনির্বাণ তো হাসবে না। আচ্ছা, তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন রেনিনটা আমার বডিতে থাকবেই না, তখন মিল্ক টাইপের কোনো জিনিস বা মিল্ক মেড কোনো জিনিসকে আমরা হজম করতে পারি না। ঠিক আছে, হজম না সবার হয় না। ইনটলারেন্স ওটাও কিন্তু একটা রিয়াকশন, কিন্তু পুরোপুরি অ্যালার্জিক রিয়াকশন ওটা না, বুঝতে পারলে? এবার যদি তুমি প্র্যাকটিক্যালি বলো, এটা থিওরি বলছে আস্তে কে কথা বলছো, থিওরি বলছে মিল্ক বা মিল্ক মেড প্রোডাক্ট সে খেতে পারবে না, কিন্তু প্র্যাকটিক্যাল বলছে যে সে শুধু পিওর মিল্ক খেতে পারবে না, দই খেতে পারে, ঠিক আছে, পনির খেতে পারে। এগুলো পার্সন টু পার্সন সবটাই ভ্যারি করবে। এনিওয়ে, তো এটা আমি দেখাচ্ছি, এটা মাদার রুম দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে মাদার বডি, এটা হচ্ছে ফিটাল বডি। ঠিক আছে, এটা হচ্ছে ফিটাস। এইটা ফিটাস তো, হ্যাঁ ফিটাস। এবার যেটা বলবো, দেখো এই যে বেবিটা রয়েছে, বেবিটার এটা হচ্ছে নিজস্ব এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে মাদারের এনভায়রনমেন্ট। ক্লিয়ার এইটুকুনি? এবারে যখন এই মাদারটা যখন কোনো একটা ব্লাড গ্রুপ, সাপোজ এবি বা ও ব্লাড গ্রুপ নেগেটিভ, আমরা আগেও পড়েছি, এখানে আঁকলে তোমরা সবাই দেখতে পাচ্ছ, তোমরা এই কোনো আয়ুষী নবনীল দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এই মাদারটা হচ্ছে ও নেগেটিভ, বা তুমি এবি নেগেটিভও ধরতে পারো, যে কোনো ব্লাড গ্রুপ। বেবিটা হচ্ছে ও পজিটিভ, তার মানে কি আছে, ওর ব্লাড গ্রুপ সাপোজ আমি ধরলাম সেম, অথবা ও না ধরে মাদারটাকে আমি অন্য কোনো ব্লাড গ্রুপও ধরতে পারি, এ নেগেটিভ, যে কোনো ব্লাড গ্রুপ নেগেটিভ হয়ে গেল। আমার কথা হচ্ছে বেবিটাকে হতে হবে ও পজিটিভ। ক্লিয়ার? ব্যাপার আছে এখানে, খুব ভালো করে ব্যাপারটাকে বুঝবে। এই বেবিটার মধ্যে দেখো এই দুজনের ব্লাড গ্রুপ কিন্তু আলাদা আলাদা আছে, সেম ব্লাড গ্রুপ নেই। ব্লাড গ্রুপ দিয়ে কোনো ডিস্টার্ব হবে না। ডিস্টার্বটা কখন হবে? এই যে RH ফ্যাক্টরটা রয়েছে, RH যে অ্যান্টিজেনটা রয়েছে, এই অ্যান্টিজেনটাকে নিয়ে গন্ডগোল হবে। RH ফ্যাক্টর মানে কি? ওটাও একটা অ্যান্টিজেন। যখনই অ্যান্টিজেন ঢুকবে তখনই তার এগেনস্টে অ্যান্টি RH বা অ্যান্টিবডি বেরোবে। এইটুকু ফান্ডা আগে মাথায় রাখো। অ্যান্টিজেন ঢুকলো, এই তুমি কি দেখছো অঙ্কন? বায়োলজি তো? আমার নাম ফিজিক্স দেখছো। যখনই অ্যান্টিজেন ঢুকবে তার রেসপন্সে অ্যান্টিবডি বেরোবে, এটা হচ্ছে মেইন কথা। এবারে এই বেবিটা যখন মাদার উম্বের মধ্যে বড় হচ্ছে, আমরা একটা জিনিস পড়েছিলাম, এরকম করে বেবির ব্লাড ভেসেল আর মাদারের ব্লাড ভেসেল ঠিক এরকম অ্যালান্টয়েস প্রসেস করে, যাদের মাথাগুলো বন্ধ থাকে, যেখান দিয়ে কোনো রকম ব্লাডের এক্সচেঞ্জ হবে না। কিন্তু এই বেবিটা যখন মাদার বডি ছেড়ে বেরোবে, আম্বিলিক্যাল কর্ডটা কাটা হবে তো, সেই সময় কিছুটা বেবির ব্লাড মাদারের ব্লাড বেবিতে ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে। যদি মাদারের ব্লাড বেবিতে ঢুকে যায় তাহলে খুব, হ্যাঁ বলো, না 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 শোনো না, গল্পটা শোনো না। মাদারের ব্লাড যদি বেবিতে ঢোকে খুব বড় সড়ো কিছু হবে না, কারণ মাদারের ব্লাডে কোনো অ্যান্টিজেন নেই। অ্যান্টিজেন থাকলে তার রেসপন্সে অ্যান্টিবডি গন্ডগোল পাকাবে। কথাটা বুঝতে পারছো আমি কি বলছি? অ্যান্টিজেন, হ্যাঁ শোনো না, অ্যান্টিজেন যদি এখানে থাকতো তাহলে ওর গন্ডগোল হতো। ওর বডিতে, মায়ের বডিতে কোনো অ্যান্টিজেন নেই তো, যার জন্য আমি এটাকে নেগেটিভ ফ্যাক্টর দেখিয়েছি। ঠিক আছে, মা যখন অ্যান্টিজেন নেগেটিভ, RH নেগেটিভ যখন আছে, তাহলে কোনো অ্যান্টিজেন বেবির বডিতে ঢুকতে পারবে না। যখন আম্বিলিক্যাল কর্ড কাটা হলো, তাহলে বেবির বডি কোনো অ্যান্টিবডি বানাতে পারবে না। বেবির বডির মধ্যে খুব মাইনিউট কিছু রিয়াকশন হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বেবিটা যখন বেরোলো, বেবির ব্লাড মাদারের মধ্যে মিশলো, তখন বেবির ব্লাডের থেকে কি মিশলো? মাদারের বডিতে RH অ্যান্টিজেন মিশলো। তার মানে বেবির থেকে মাদারে গেল RH অ্যান্টিজেন। এবার এই অ্যান্টিজেনটা মাদার যখন রিসিভ করলো, মাদারের বডিতে অ্যান্টিজেনটাকে চেনে না, তখন মাদার কি করবে? সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি তৈরি করবে। খুব সামান্য অ্যামাউন্টে অ্যান্টি RH ফ্যাক্টর বা অ্যান্টি RH অ্যান্টিবডি তৈরি করবে। হয়ে গেল?
এটা মায়ের জন্য খুব ডিফিকাল্টি কিছু শো করবে না। এত ব্লাডের মধ্যে এইটুকুনি ব্লাড যদি অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করে মায়ের বডিতে খুব ডিফিকাল্টি কিছু শো হবে না। বেবিটাও বেরিয়ে গেল, মাদারটা হয়তো সামান্য পরিমাণ অ্যানিমিয়ার শিকার হলো, কিন্তু সে আবার রিকভার করে গেল কিছুদিনের মধ্যে। কিন্তু এই কন্ডিশনটা প্রায় 2-3 বছর থেকে যায় মাদার বডিতে, মানে মাদারের ব্লাডটা মাথায় রেখে দিল যে এখানে একটা কিছু অ্যান্টি আরএইচ ফ্যাক্টর বা সামথিং ফরেন অ্যান্টিজেন ঢুকেছিল, অ্যান্টিবডি তৈরি হয়েছে, হয়ে গেল এই অবধি। এইবারে সেকেন্ড টাইম যখন আবার নতুন করে কনসিভ করবে, সেকেন্ড টাইম মাদারটা তো সেম ইয়ে রয়ে গেল, এ মাইনাস ব্লাড গ্রুপ রয়ে গেল, এ নেগেটিভ ছিল। এবার যে বেবিটা হলো, সাপোজ বেবিটার মধ্যে এই মোমেন্টটা কি তৈরি হলো, বি পজিটিভ এটা নেগেটিভ না? আমার ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ তাই সবাই তাই ক্যালসিয়াম তাই ঠিক আছে, বি পজিটিভই ধরে নাও, যা কিছু একটা হলেই হলো, কোনো ব্যাপার না। যেটা গন্ডগোল পাকিয়ে চলে গেছে, ও নেগেটিভ ও পজিটিভ ছিল। হ্যাঁ আমি কি দেখিয়েছি এখানে, ও কিসের মধ্যে পড়ছে, আইজিজি এর মধ্যে পড়ছে। তার মানে মাদারের বডিতে এখন যে অ্যান্টিবডিটা আছে, মাদারের বডির যে এখন অ্যান্টিবডিটা আছে সেটার মধ্যে কি রয়েছে, তার মধ্যে এমন একটা আরএইচ অ্যান্টিজেন রয়েছে, আরএইচ এর অ্যান্টিবডি। ভালো করে দেখো, গুলিয়ে ফেলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ আরএইচ এসেছিল মাদারের বডিতে, তার মানে এখন কি হয়েছে, আরএইচ এর অ্যান্টিবডি মাদারের বডিতে তৈরি হয়েছে। সেটা কিরকম টাইপের অ্যান্টিবডি, সেটা হচ্ছে আইজিজি টাইপ অ্যান্টিবডি। এটুকুনি আগে মাথায় সেট করে নাও। ও পজিটিভ ছিল না, ও পজিটিভ মানে কি, দাঁড়াও এখানে দেখে না, ও মানে কি দেখিয়েছি, যখনই অ্যান্টিবডি ছাড়বে কি ছাড়বে, আইজিজি টাইপ। তার মানে কোথায় ছেড়েছে, মাদারের বডিতে ছেড়েছে, মাদারের ব্লাডের মধ্যে এখন আইজিজি টাইপ রয়ে গেছে। এইটুকুনি ক্লিয়ার তো, আগের ইনসিডেন্ট থেকে মাদার পেয়ে গেল আইজিজি। এইবারে হ্যাঁ প্রমিত কিছু বলছো, এইবারে বেবিটা যেই ব্লাড গ্রুপ নিয়ে জন্মাক সে পজিটিভ ব্লাডে রয়েছে, আরএইচ পজিটিভ ফ্যাক্টরে রয়েছে, ইভেন কি নেগেটিভ থাকলেও একই রকম ঘটনা ঘটবে, আমি জাস্ট বলছি শোনো। এইবারে যেহেতু মাদারের বডির মধ্যে ভর্তি আইজিজি রয়েছে, খুব বাজে অ্যান্টিবডি, ও করবে কি, এই যে প্ল্যাসেন্টাল কাভারিংটাকে ভেদ করে বেবির বডিতে আসবে। কি করে আসবে? ওর ক্যাপাসিটি আছে তো, অনন্য বুঝে নাও, এর ক্যাপাসিটি আছে, একমাত্র স্ট্রং না, ওটা এত স্মলার ওর ইয়ে হয়, সাইজের হয় যে প্লাসেন্টাকেও ভেদ করতে পারে। আমরা পড়েছিলাম যে প্লাসেন্টাকে সবাই ভেদ করতে পারে না, কিছু পার্টিকুলার অ্যামাউন্টে ড্রাগ, কিছু পার্টিকুলার ভাইরাস, ওরাই শুধুমাত্র প্লাসেন্টাকে ভেদ করতে পারে। এই রিপ্লেসমেন্ট কি ওটা কোরাস ওয়ান নাকি ওটা কি বিয়ার্স করে? বুঝলাম না, আবার বলো। কোরাস ওয়াল থাকে না পোরাস ওয়াল থাকে না, সেই জন্য তো কেউ ভেদ করতে পারে না। হ্যাঁ ওরা পারে কি, ওরা ডিফিউজ করে ঢুকে যেতে পারে ওটাকে। এনিওয়ে আচ্ছা, তো আইজিজি কি করলো, বেবির বডিতে ঢুকে গেল, ঠিক আছে। এবার অনবরত ওর ভেতরে আরএইচ ফ্যাক্টর রয়েছে, অ্যান্টি আরএইচ ঢুকছে। হ্যাঁ এই যে এটা কি, ওই যে ওখানে দেখাও, ওদিকে দেখো, আরএইচ অ্যান্টিবডি, তার মানে অ্যান্টি আরএইচ তো। ওর ভেতরে রয়েছে আরএইচ অ্যান্টিজেন, আর ওর ভেতর ঢুকছে কি, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ঢুকছে। কি হবে, অটোমেটিক্যালি ব্লাড ক্লট করে যাবে, বেবিটা ওখানেই মারা যাবে, ফিটাসটাকেই মেরে ফেলবে, মানে ফিটাসটাকে এমব্রায়ো হতেই দেবে না। হয়ে গেল এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। বলো বলো, হ্যাঁ শীত করলে দিয়ে দাও। আচ্ছা দেখো এটা, হ্যাঁ আমি বলছি, এটাও বলে দিচ্ছি। আমি এখানে তোমাদেরকে পার্টিকুলার একটা ব্লাড গ্রুপ দিয়ে দেখালাম, তোমাদের মাথায় এটা ক্লিক করছে তো যে ও দিয়ে কেন দেখালাম, বলো। হ্যাঁ বলছি, সেটাই বলছি, আমি বলছি, সব কথায় আসছি, একটা একটা করে আসছি, দেখে নাও না। এই যে আমি যে এখানে দুখানা ব্লাড গ্রুপ লিখেছি, তার মানে এই দুখানা ব্লাড গ্রুপের বেবি হলে তবেই প্রবলেম, বুঝতে পারছো। এই দুখানা ব্লাড গ্রুপের যদি বেবি হয় তখনই বেবিটা, মানে ফার্স্ট চাইল্ড, আমি তো এখানে দুখানা চাইল্ড নিয়ে বললাম, ফার্স্ট চাইল্ডটাই মেইন ইস্যু। সেকেন্ড চাইল্ড কিন্তু কোনো দোষ করেনি, ও কিন্তু এমনি এমনি মারা যাচ্ছে, ফার্স্ট চাইল্ড যেটা ছাড়লো তার রেসপন্সে মারা যাচ্ছে। কিন্তু এই মাদার যদি 2 বছর 3 বছর বাদ দিয়ে, মানে আফটার 5 ইয়ার যদি সেকেন্ড টাইম কনসিভ করতো, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। ততদিনে ওর ব্লাডটা ভুলে যেত যে আমার ভেতর কিছু অ্যান্টি আরএইচ ফ্যাক্টর ঢুকেছে, মানে ওটাকে রিকভার করে ফেলতো, বুঝতে পেরেছো।
এই জন্য দেখবে বারবার করে মেনশন করা থাকে উইদিন 2 ইয়ার্স কখনো কনসেপ্ট করতে মানা করে। তো যেটা বলছি এবি আর ও এই দুটো ব্লাড গ্রুপ যখন ফার্স্ট চাইল্ডের থাকবে, ফার্স্ট চাইল্ডের এই দুখানা ব্লাড গ্রুপ থাকলে তবেই কিন্তু এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মাদারকে হতে হবে নেগেটিভ ব্লাড গ্রুপ, বেবিকে হতে হবে পজিটিভ ব্লাড গ্রুপ, তখনই এই ঘটনা ঘটবে। আদারওয়াইজ মাইনুট অ্যানিমিয়া, সিভার অ্যানিমিয়া এগুলো হয়ে ঘটনাটা নর্মাল হয়ে যাবে। বুঝে গেল? তুমি এখানে যেই ব্লাড গ্রুপই বসাও, বি এর জায়গায় এ বি যাই বসাও না কেন, তুমি ব্যাপারটাকে শুধু বুঝে নাও এরকম করে। নেগেটিভটা তাহলে কেন? কিচ্ছু হবে না, এমন সামান্য অ্যানিমিয়া হবে। না সেকেন্ডেরটা সেকেন্ডটা যদি বেবি ব্লাড গ্রুপ বি নেগেটিভ থাকে তখন আচ্ছা। কি হবে? বি নেগেটিভ না তুমি কি আসো বি তাহলে কোনো অসুবিধা হবে না। বলছি এটাও প্রশ্ন আমি করে আনসার বলে দিচ্ছি, অত হেসো না, বলো। এই যে ফিটাসের যে ডায়াগ্রামটা মানে থ্রি সের ওপর মানে পেরেন্টসের উপর ডিপেন্ড করে না এই ফিটাসের হ্যাঁ অবশ্যই। আমরা যখন এক্স্যাক্টলি আমরা যখন ওই মেন্ডেলের পুনেট আমরা যখন মেন্ডেলের সেই লগুলোকে দিয়ে দেখবো না, অঙ্কন শুনছো, আমরা যখন দেখবো সেই আইবি দিয়ে সমস্ত চেকার বোর্ড বানিয়ে দেখবো, তখন দেখবো যে বেবির ব্লাড গ্রুপ অবভিয়াসলি বাবা মার ব্লাড গ্রুপের উপরে ডিপেন্ড করে, কিন্তু ওখানে কম্বিনেশন হয়। ওই যে পানেট স্কয়ার আবার পুনেট স্কয়ার ডিপেন্ড করে তাহলে মানে আসতে বলো। যদি ডিপেন্ড করে তো মানে তুমি এক্সেপশনাল ফ্যাক্টর যে তোমার এরিয়া ওটা না মিক্স ম্যাচ করেই চলে আসে। আমরা দেখাবো ক্লাস 12 এটা আছে, এখন নেই, বলো। সেটাই তো বলছি, দুটোই যদি পজিটিভ, এই আস্তে দেখো, একটা মাদার আর একটা ফাদারের কম্বিনেশনে বেবিটার কি ব্লাড গ্রুপ হবে এটা কিন্তু আগে থেকে ডিটারমাইন করা যায় না। সো এটাকে ধরেই রাখা হয় মোটামুটি বেবির ব্লাড গ্রুপ মাদারের ব্লাড গ্রুপ ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হলে কি হবে, এই আসেনি, মৌনিশা আসেনি, তো দুজন যখন ডিফারেন্ট যখন হবে দুটো ব্লাড গ্রুপ, তখন কিছু না কিছু পরিমাণে ব্লাডের ক্লটিং, অ্যানিমিয়া এগুলো কিন্তু হবেই। এটাকে ধরেই রাখা হয়, একটা বেবি যখন বার্থ হয় তারপরে মাদারের বডির মধ্যে কিছু ব্লাডের গন্ডগোল হয়, বেবির মধ্যেও সার্টেন কাইন্ড অফ অ্যানিমিয়া হয়। তোমরা দেখবে নতুন বাচ্চা যখন জন্মায়, বাচ্চাগুলোকে ইনসেন্টিভ কেয়ারে মেইনলি খানিকক্ষণের জন্য হলেও রাখা হয়। বাচ্চাগুলো দেখে ধবধবে সাদা হয়, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাকাশে হয়, ফ্যাকাশে। আস্তে, একদম আস্তে। আচ্ছা সৌভিক আস্তে বলো, চুপ। আচ্ছা প্রমিত বলে ফেলো তখন। ফর্সা হয় না মানে বেবি যখন বার্থ হয় না, তখন ওকে দেখে মনে হয় কি যেন একদম মানে চেহারাটা মানে একটা ফ্যাকাশে টাইপের মনে হয়। জেনারেলি বাবা মার ব্লাড গ্রুপের কম্বিনেশনই হয়, জেনেটিক্সের মধ্যে সেটাই বলেছে। হ্যাঁ আবার অন্য ব্লাড গ্রুপও হতে পারে, সেরকম কেসও রয়েছে। হ্যাঁ হতে পারে, অনেক কেস আছে গো, অনেক এক্সেপশনাল কেস আছে। স্যাটিসফাই করবে না করবে, হ্যাঁ বলো। হ্যাঁ এটা কাইন্ড অফ বাবা মা দাদু দিদা কাকা মাসি কারণ নেই। সো সরি, বলো একটা করে প্রশ্ন করো, পাজল হয়ে যাচ্ছি। না কিছুই না, যেহেতু প্রথম দিকে একদম তোমরা চুপ করবে, একদম চুপ, কথা না। যেহেতু বাচ্চাটা জন্মানোর প্রথমে কিছু না কিছু পরিমাণে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির গন্ডগোল হয়, তো তখন ও অ্যানিমিয়ার শিকার হয়ে যায়, হবেই অ্যানিমিয়া, বুঝলে তো? ফর্সা হয়ে যাবে না, ফ্যাকাশে হয়ে যাবে। হ্যাঁ আর বেশি নষ্ট হয় প্রচুর। এবার বলো তোমার প্রশ্ন কি? আমি বলছিলাম যে এরকম একজন আছে যে তার দাদু সেই ব্লাড গ্রুপ, তার দাদু সেই ব্লাড গ্রুপ। আরে ইউনিক ব্লাড গ্রুপ মিউটেশন করে আরামসে চলে আসে, মিউটেশনে হয় এগুলো। তোমরা বোম্বে ব্লাড গ্রুপ শুনেছো? হ্যাঁ B2 মাইনাস
আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তাহলে আমরা এখানে RH এর গল্প বললাম, ব্যাপারটা একদম মাথায় গেঁথে রেখো। বলো বলো বলো। বাইরে পজিটিভ, একটু আস্তে কথা বলো, ভেতরে নেগেটিভ। এবার শোনো না, বাইরে যে পজিটিভটা থাকছে আমাকে দেখে নিতে হবে এটা কি ও পজিটিভ, AB পজিটিভ নাকি অন্য কোনো পজিটিভ। যদি এটা A পজিটিভ বা B পজিটিভ হয়, খুব সামান্য একটুখানি অ্যানিমিয়া, হালকা ফুলকা ডিস্টারবেন্সের উপর দিয়ে কেটে চলে যাবে। কিন্তু বাইরে যদি O পজিটিভ হয় বা AB পজিটিভ হয়, তখন আবার সেই সেম প্রবলেম, তো আবার সেম প্রবলেম। আর এটা ফার্স্ট ইস্যুতেই হবে, ফার্স্ট ইস্যুতেই হয়ে যাবে এটা। ও বা এবি থাকে সেই জায়গায়, তাহলে কি হবে? কোনখানে, ভেতরে না বাইরে? বাইরে। সেটাই তো বলছি, ও বা এবি থাকলে ফার্স্ট ইস্যুতেই প্রবলেম হয়ে যাবে। ধরো হ্যাঁ, কারণ ওই যে IgG ঢুকবে। হ্যাঁ, ধরো বাইরে হবে ভিতরে তাহলে বাইরে হবে ভিতরে তুই শুধু বাইরের দিকটা দেখবি, বাইরে বাইরে যদি এবি ভেতরে এবি, তাহলে প্রবলেম জেনারেলি হওয়ার কথা নেই। যদি RH ফ্যাক্টরে গন্ডগোল থাকে, সামান্য প্রবলেম হবে, রিকভার হয়ে যাবে। কনসেপ্ট করতেই পারবে না, মানে কারণ অ্যাকচুয়ালি যেহেতু এইখানটা ফার্স্ট টাইমই অ্যাকচুয়ালি এরকম প্রবলেম। না না, সেই ক্ষেত্রে কি করা হবে জানো? না না, করতে পারবে। সেক্ষেত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করে কনসিভ করতে হবে। ডাক্তার কিছু মেডিকেশন দেবে, মেডিকেশনে ওর কি হবে যে অ্যান্টিবডিটা তৈরি হওয়াটা প্রিভেন্ট করে দেবে আরামসে। সব রকম ট্রিটমেন্ট আছে। না, AB আর O এই দুটো ব্লাড গ্রুপের মধ্যে IgG রয়েছে। না, নেগেটিভের মধ্যে RH নেই তো। হ্যাঁ হয়েছে, এইটুকুনি ক্লিয়ার। আচ্ছা, এবারে কি বলবো, টপিক দেখে নি আস্তে আস্তে, ওরকম কথা বলো না বাবা। মাদার যদি নেগেটিভ হয়, বেবি যদি পজিটিভ হয়, আর সেখানে যদি বেবি ও পজিটিভ আর AB পজিটিভ থাকে, তখনই গন্ডগোলটা এরকম পরিমাণে হবে যে বাচ্চাটা মরেই যাবে সেকেন্ড টাইম। বুঝতে পেরেছো? এটাকে এরিথ্রোবাসিস স্পেশালিস্ট বলে। হয়েছে? শেষ হয়েছে? আচ্ছা, নেক্সট, একদম আস্তে, আমি কিন্তু বলবো না, কিচ্ছু বলবো না। নেক্সট টপিক ছোট্ট করে বলে দিই। আমরা দুরকম হার্টের গল্প শুনেছি, অঙ্কন মন দিয়ে শোনো, একদম সিরিয়াসলি শোনো। দুরকম হার্টের গল্প শুনেছি, নিউরোজেনিক হার্ট, মায়োজেনিক হার্ট। নিউরোজেনিক হার্ট কাদের থাকবে? ছোট মানুষের থাকবে নিউরোজেনিক হার্ট, লোয়ার ক্লাস, তাই তো? এবার কিন্তু কিছু বলবো না, এখানে রেকর্ডিং হচ্ছে, সব গেটে যাবে। হ্যাঁ, সবার যত উপর দেখবে তত মায়োজেনিক হবে। দেখো ডিফারেন্সটা কোথায়। নিউরোজেনিক হার্টের মধ্যেও নিউরন রয়েছে, মায়োজেনিক হার্টের মধ্যেও নিউরন রয়েছে। আমি ঠিক বলছি তো? নিউরোজেনিক হার্ট পিওরলি নিউরন দিয়ে কন্ট্রোল হবে। একটা নিউরোজেনিক হার্ট, নিউরো মানেই নিউরন রিলেটেড, নিউরন দিয়ে পুরো কন্ট্রোল হবে। কিন্তু মায়োজেনিক হার্টে শুধুমাত্র নিউরাল রেগুলেশন হবে না, মাসেলের রেগুলেশন আছে, সেই জন্য তো মায়ো নামটা এসছে। মায়োজেনিক হার্ট আমি একটু আগে ছবি এঁকেছিলাম, ওখানে তোমরা এসএ নোডের লোকেশনটা একটু মনে করে দেখো তো। এসএ নোড হচ্ছে নার্ভের গুচ্ছা, নার্ভের বান্ডেল, তাই তো? কোনখানে আছে? হার্টের ভেতর দিকে, না না মানে ভেতর দিকে আছে, মোটা কথা ভেতরে আছে। AVN যেটা বলছি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ওটার কথা রয়েছে ভেতর দিকে রয়েছে। কিন্তু নিউরোজেনিক হার্টে না, এই নোডগুলো, এই ক্লাস্টার অফ নার্ভসগুলো হার্টের ভেতরে থাকে না, হার্টের বাইরে থেকে ওরা হার্টকে কন্ট্রোল করছে। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স। আমরা এত কিছু ভাবি না, এত কোনো গল্প নেই, কিন্তু গল্প হচ্ছে নিউরোজেনিক হার্টে পিওর নিউরাল রেগুলেশন আছে, আর সেই নিউরনের গুচ্ছাগুলো হার্টের বাইরে থেকে হার্টকে কন্ট্রোল করছে। মায়োজেনিক, হ্যাঁ বলো। এই চারদিকে হার্টকে ঘিরে রয়েছে, বাইরে থেকে পুরো হার্টটাকে ঘিরে রয়েছে নিউরনগুলো। আর মায়োজেনিক হার্টে হার্টের ভেতর দিকে এসএ নোড, এভি নোড এগুলো বসে রয়েছে। মায়োজেনিক হার্ট, দেখো মায়োজেনিক হার্টকে যখন কেটে রাখা হয়, আমরা যে হার্ট ট্রান্সপ্লান্ট করেছি তো, তাহলে এটা কেটে রাখা হয় একদিকে, পরে ওটাকে ট্রান্সফার করা হয়। যখন রাখা হয় না, ও কিন্তু খানিকক্ষণ পর্যন্ত দপদপ করতে থাকে। আচ্ছা, আমরা মায়োজেনিক তো, ওর মাসেল তো কন্ট্রাক্ট করছে।
বুঝলে তো? প্রাণ থাকে। হ্যাঁ, এই জন্য হার্ট ট্রান্সপ্লান্ট কিন্তু বেশ লম্বা টাইমের জন্য হয়। প্রায় একটা মানুষ মরে যাওয়ার পরে প্রায় বলা হয় 40-45 মিনিট অবধি হার্টটা তোলা যাবে। রক্তে কানেকশন তো নেই তো, হার্ট কোথায় রক্ত পাবে কোনখানে? ও ওর মাসেলগুলো কন্ট্রাক্ট রিল্যাক্স করছে খানিকক্ষণের জন্য। হ্যাঁ, ডায়াস্টলিক ভলিউম থাকবে, তো সেটা বেরোবে না। না, সেটা দেখবি। এবার খানিকটা তো রক্ত বেরোবে, খানিকটা। এবার তুমি যদি ভাবো যে অনবরত পিচকিরির মতো রক্ত বেরোচ্ছে, ওটা তো হবে না। আর এই আস্তে রেকর্ডিং হচ্ছে, একটু একটু মুরগির হাড় দপদপ তো করবে, কি বলছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, মায়োজেনিক। শোনো না, যেটা গল্প বলছি, হার্টকে যখন ট্রান্সপ্লান্টের জন্য রাখা হয়, ধরো আমার হার্টটা খুলে রাখা হয়েছে, একজনকে দেওয়া হবে। হার্টকে কিন্তু এমনি রাখা যাবে না, ওর মধ্যে টিউব পাইপ অ্যাড করতে হবে। পাইপ অ্যাড করে ওর মধ্যে, হ্যাঁ, ওই আমাদের যেরকম আর্টারি ভেন রয়েছে ওরকম সরু সরু পাইপ অ্যাড করতে হবে। না না, ইনফার্টাইল পাইপ অ্যাড করতে হবে, যেমন তেমন পাইপ না। হ্যাঁ, স্টেরিলাইজড। ইনফার্টাইল মিনস স্টেরিলাইজড পাইপ অ্যাড করতে হবে, করলে ব্লাডই দাও। প্রিজারভেটিভের মধ্যে রেখে ওকে কিন্তু এরকমভাবে অনবরত ব্লাডের কানেকশন দিতে হবে। ব্লাডের এরকম বড় একটা ইয়ের মধ্যে, জারের মধ্যে রাখা হয়, দেখেছো? যখন 40 এ অন্যান্য অর্গানগুলোকে শুধু প্রিজারভেটিভের মধ্যে ডুবিয়ে রাখলে হয়ে যায়, কিন্তু হার্টকে লিভিং রাখতে হয়, হার্টকে দপদপ করাতে হয়, নাহলে কিন্তু থেমে যাবে ও। আচ্ছা, নেক্সট বলবো, তোমাদেরকে এটা বলেছিলাম যে এসএ নোড হচ্ছে, না না, ওটা হচ্ছে পেস মেকার, আর এভি নোড পেস সেটার। হয়ে গেছে। পেস, আস্তে শুনে নাও, পেস মেকার কেন বলা হচ্ছে? ও সুইচ অন হওয়ার সঙ্গে সঙ্গে, বুঝে নাও ভালো করে, পেস মেকার কেন? কারণ সুইচ অন হচ্ছে এসএ নোড, ও পুরো সিস্টেমটাকে সুইচ অন করছে, সেই জন্য পেস মেকার। আর এভি নোড কী করছে? ও জাস্ট জিনিসটাকে ট্রান্সফার করছে, ও ধরে রাখছে জিনিসটাকে। একটা হয় না, অনেকে উইকেটে দাঁড়িয়ে কন্টিনিউয়াস মেরেই যাচ্ছে, মেরে তাড়াতাড়ি আউট হয়ে চলে গেল, এসে হচ্ছে সেই জিনিস। আর যে উইকেটটাকে ধরে রাখছে সে হচ্ছে পেজ সেটার, সেটাকে এভি নোড। ক্লিয়ার ডিফারেন্স? ক্লিয়ার দুটোর মধ্যে? একদম ক্লিয়ার। নেক্সট টপিক। এটা কিন্তু তোমাদের স্টাডি মেটে আছে, আমি দেখেছি, আছে না? আচ্ছা, নেক্সট বলবো, প্রমিত এদিকে। নেক্সট বলবো যেটা, সেটা হচ্ছে আমাদের একটা খুব কমনলি কথা কানে আসে, সেটা যে ভেইন কাটলে বেশি বিপদ। কেন এমন কথা বলে? ও আচ্ছা, আর আর্টারিতে বুঝি কে বলবে আমাকে? ডিওক্সিজেনেট ব্লাড বাইরে বেরোচ্ছে, কি আছে আমার? একটুখানি ভাবো তো, কেউ পারবে? ভেইন কাটলে বলে বেশি বিপদ। হ্যাঁ, বলো। ব্লাডের ফোর্স তো আর্টারিতে বেশি ভেইনের থেকে। এর কারণ হচ্ছে না না, আর্টারি কাটলে না, আর্টারির মধ্যে কম ব্লাড থাকে। আমি বলছি, আর্টারির মধ্যে অ্যাট এ টাইম কম, আর্টারির মধ্যে কম ব্লাড থাকে, যার জন্য আর্টারি কাটলে খুব বেশি ব্লাডের লস হয় না। আর্টারির মধ্যে এরকম পিচকিরির মতো করে ব্লাড বেরোয়, তাই তো? আর ভেইনটা অনেক মোটা মোটা হয়, ওর মধ্যে অনেক বেশি অ্যামাউন্টে ব্লাড থাকে, ব্লাডের ভলিউম বেশি ভেইনের মধ্যে, যেন ভেইন কাটলে গল গল করে রক্ত বেরোয়। হ্যাঁ, একদম। এই জন্য আমরা কাটার ধরন দেখে বুঝতে পারি এটা ভেইন কেটেছে না আর্টারি কেটেছে। নেক্সট, কারণ ভেইনের মধ্যে ব্লাড বেশি। আচ্ছা, নেক্সট একটা টপিক বলি। নেক্সট একটা টপিক বলছি, তোমরা যদি জেনে থাকো আমাকে আনসার দেবে। কথাটা হচ্ছে একটা, হ্যাঁ, এই আঙুল নেই এরকম অনেক মানুষ দেখেছি। আস্তে আস্তে আস্তে, তোমরা কথা বললে আমার কিন্তু কথা বলার টাইম নেই।
এটা কি এটা কিছুই না, এটাকে বলে রিং ফিঙ্গার, এটার মধ্যে রিং পড়ে মানুষ, ব্যাস এইটুকুনি গল্প, আর কোনো গল্প আমি পড়ি না সেটা বলছি। দেখ চুপ। হ্যাঁ কি চাও অনেকে বলে না এই আমার হার্টের কি ডাইরেক্ট গল্প। হ্যাঁ যাই ফালতু। চলো নেক্সট টপিকটা বলবো। আমরা যখন বাচ্চাদেরকে দেখবো, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, ওদের দেখবো হার্টবিট অনেক বেশি, হ্যাঁ হার্ট বিটিং এর যে রেটটা অনেক বেশি, মানে বড়দের ক্ষেত্রে বা অ্যাডাল্টদের ক্ষেত্রে। হ্যাঁ বলো। সার্ভিস এরিয়া বেশি। গুড 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 আচ্ছা, এইটা আমার কোশ্চেনটা আমি কমপ্লিট করতে পারলাম না। যত মানুষ বড় হয় তত হার্টবিট কমতে থাকে, মানে আমাদের মতো অ্যাডাল্টদের ক্ষেত্রে হার্টবিট একদম কম না, মানে স্ট্যান্ডার্ড। এবার যখন আমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাব, যখন মোটামুটি 50-60 যখন বয়স হয়ে যাবে, তখন কি হবে? তখন হার্টবিট আবার তখন আবার হার্টবিট বেড়ে যাবে। তো এটার কারণটা কি? এটা কারণটা হার্টবিট বেড়ে যাবে হ্যাঁ, আসলে বয়স হলে না হার্টটা ততই করে ধুকপুক ধুকপুক করে। বেশি অক্সিজেন নেই, হার্টবিট তো বেশি হলে অক্সিজেন দেয়। আপ টু আ স্টেজ হ্যাঁ বলো, এই তো রিতম জানে। এই আসতে ভাবতে দাও। ব্লাডটাকে ফোর্স লাগবে এর মধ্যে জমে যাবে। আসতে আর্টারিস এবং আর্টারিস গুলো হচ্ছে অনেকটা শক্ত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে বেশি প্রেশার দিয়ে ব্লাডটাকে পাম্প করতে গেলে হার্টবিটটা বেড়ে যায়। আচ্ছা, এইটা খুব সামান্য একটা কারণ, এটা সামান্য একটা কারণ। এর সঙ্গে বলবো আমাদের হার্টের মধ্যে জানো তো নিউরন থেকে যেই জাংশনটা হচ্ছে, হার্টের মাসেল আর নিউরনের যে জাংশনটা হচ্ছে, সেখানে এসএইচ আসছে, এসিএইচ অ্যাসিটাইল কোলিন, তাই তো? দুটো যে নিউরোমাস্কুলার জাংশন আছে, নিউরন আর মাসেলের মাঝখানে যে নিউরোমাস্কুলার জাংশনটা আছে, ওখানে তো এসিএইচ রিলিজ হবে, অ্যাসিটাইল কোলিন রিলিজ হলো। এই অ্যাসিটাইল কোলিন কিন্তু আমাদের হার্টবিটকে কমাতে হেল্প করে। বাচ্চাদের ক্ষেত্রে বেশি পরিমাণ নিউরোমাস্কুলার জাংশনে এসিএইচ রিলিজ হচ্ছে, বুড়োদের ক্ষেত্রেও বেশি পরিমাণে রিলিজ হচ্ছে। এর জন্য ওদের কম পরিমাণে হচ্ছে, মানে এটা হচ্ছে উল্টো রিলেশন। যখন এসিএইচ বেশি রিলিজ হবে তখন হার্টবিট কমবে, যখন এসিএইচ কম রিলিজ হবে হার্টবিট বাড়বে। এর জন্য দেখবে বাচ্চাদের আর বুড়োদের নার্ভের প্রবলেম থাকে। হ্যাঁ, বাচ্চাদের থাকে। ইঁদুর কি চাইছো বলো? হার্টবিটটা তো অনেক বেশি। হ্যাঁ, সেই সব ক্ষেত্রে হচ্ছে যেটা তোমরা বললে যে সারফেস এরিয়া বেশি, সেই জন্য ওটা হচ্ছে। ঠিক আছে, যত ছোট তত সারফেস এরিয়া বেশি। এই ক্ষেত্রে ওটা না, আমরা তো হিউম্যানই রইলাম, শুধু বাচ্চা আর বড়দের ক্ষেত্রে ডিফারেন্স হয়ে গেল। সম্পূর্ণ ডিফারেন্সটা পড়ে রইলো কোথায়? নিউরোমাস্কুলার জাংশনে অ্যাসিটাইল কোলিনের সিক্রেশনের ওপরে। বোঝা গেল? বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তখন তো সবে দেখো বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা সবে তৈরি হচ্ছে ফিটাস কন্ডিশনে, আর বুড়োদের ক্ষেত্রে জিনিস শেষের দিকে এগোচ্ছে। এই দুটো এজেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ব্র্যাকিকার্ডি বলেছি, সিম্পল জিনিস। আচ্ছা আচ্ছা, নেক্সট কি বলবো? দাঁড়াও আস্তে, ওরকম চিৎকার করো না। আচ্ছা, ভেনাস হার্ট বলে দিয়েছি কালকে, বেশ। বলে দিছেন বললো আচ্ছা শোনো, এই আস্তে আস্তে একটা স্টেটমেন্ট লেখো তো ছোট্ট করে। এটা হয়তো বা তোমাদের লেখা নেই। হ্যাঁ লেখো যে ইনার ওয়াল অফ অ্যাট্রিয়া, ওই যে আমি দেখালাম না যে অরিকেল, হ্যাঁ, বা ভেন্ট্রিকেলের ওয়ালগুলো দেখালাম না, রাফ, মানে প্রচুর মাস্কিউলেচার রয়েছে ওখানে। লেখো ইনার ওয়াল অফ অ্যাট্রিয়া হ্যাজ মাস্কিউলার রিচ কল্ড মাস্কিউলি পেকটিনেট। ইয়েস, মাস্কিউলি পেকটিনেট, একদম সিম্পল, খুব সাদা সিধা ওখানে মাস্কিউলেচার দেখা যায়, এরকম ছোট ছোট ফোল্ড দেখা যায়, মাস্কিউলি পেকটিনেট।
No. Inner wall of atria has muscular ridge. তো এন্ডোথেলিয়াম হ্যাঁ এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম যেটা আছে ওর ইয়েতে ওর যে লাইনিংটা আছে লাইনিংটা আস্তে আস্তে ফোল্ডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর নেক্সট লেখো ইনার ওয়াল অফ ভেন্ট্রিকেল, একই রকম ভাবে যেরকম অ্যাট্রিয়াল ভেন্ট্রিকেল লেখো। হয়েছে? পেকটিন, হ্যাঁ মাস্কুলার রিজেস। একটা লেখো কলামনি কার্নি। Column knee. আছে? ও আমি দেখিনি গো। CUR, সরি CUR কার্নি। কে বাজনা বাজাচ্ছে? ওর জন্মগত একটা জিনিস দেখবে, যখন আমরা ভেন্ট্রিকেলের ইনার ওয়ালটা যখন দেখি, সাপোজ এটা ভেন্ট্রিকেল, সাপোজ এটা ভেন্ট্রিকেলের কিন্তু ইনার ওয়ালটা সব জায়গায় সিমিলার ফোল্ডিং কিন্তু নেই, কোথাও হাই ফোল্ডিং, কোথাও লো ফোল্ডিং। ঠিক আছে, এই হাই ফোল্ডিংগুলোকে বলা হয় প্যাপিলারি মাসেল। তোমাদের এটা আমি বলেছিলাম প্রবাবলি। কলামনি কার্নি, COLUMNAE, কলামনি কার্নি। কোনগুলো? এই যে ছোট ছোট যে ফোল্ডসগুলো আছে, ছোট ছোট ফোল্ডগুলোকে কলামনি কার্নি বলে, আর এই যে হাই পিক যেগুলো আছে সেগুলোকে বলে প্যাপিলারি মাসেল। এইটা কমন, এটা প্যাপিলারি মাসেল। হয়েছে? নেক্সট টপিক। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন খুব আসে, সেটা হচ্ছে আমাদের হার্টের যে কটা ভালভ রয়েছে, মানে মেজর চারটে ভালভ, মানে দুখানা চারটে মেইন ভালভ রয়েছে, তার মধ্যে তিনটেই হচ্ছে ট্রাইকাসপিড নেচারের হয়, শুধু একটা হচ্ছে বাইকাসপিড নেচারের। ঠিক আছে, সেমিলুনার যে ভালভগুলো আছে ওগুলো কিন্তু ট্রাইকাসপিড হয়, তিনটে কাস্প থাকে ওদের, মনে থাকবে। নিটে এই কোশ্চেনটা খুব পাজল করে। আর ভেনগুলো কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ ভেনগুলো কি? বুঝলাম না, আস্তে আস্তে ভেনগুলো কি মানে বলো? ভালভগুলোর কথা বলছো? ভালভগুলো হচ্ছে এই যে এন্ডোথেলিয়াল মেমব্রেনটা আছে ওটারই ফোল্ডিং, আর ফোল্ডিংটা একটুখানি থিক ফোল্ডিং। আর তুমি একটু পরে দেখাও, তুমি কোশ্চেনটা বের করে রাখো। আচ্ছা, হার্ট Nature of the valves in the heart is membranous muscular tendon. Muscular. Muscular? তারপর tendinous আছে আর ligamentous আছে। কি? কোনটা গো? ওই যে বল নেচার অফ দ্য এটা কি এরকম বোল্ড করা ছিল? হ্যাঁ ম্যাম, ইংলিশ অ্যানসারটা বোল্ড করা ছিল? হ্যাঁ, ফোন করা ছিল। ওটাই অ্যানসার। ভাই আমি দিয়েছি কয়েকটা, দেখো যেটা বোল্ড করা ছিল তোমাদের পেপারে? এই আস্তে, অনেক কিছু বোল্ড করেছে। অনেক কিছু বোল্ড করা ছিল। ওগুলোই অ্যান্সার। ও মাই গড। এই আস্তে আস্তে, আরে এরকম করো না। আমি দুটো করেছি। বেশ মাস্কুলার, সেই অ্যাডভান্সের ব্যাপারে বল করি। ওটা অ্যাকচুয়ালি মাস্কুলার। বললাম কি এন্ডোথেলিয়াল যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটা ফোল্ডিং হয়ে গিয়ে ভালভ তৈরি করে, একটুখানি মোটা হয়, ঠিক আছে? কি করে মাস্কুলার হবে? মেমব্রেনাস হবে। ও আমি বলগুলোই পেরেছি। আচ্ছা, কেউ একজন আমাকে অনেস্টলি বলবে কটা আনসার তোমরা বোল্ড করে পেয়ে গেছো?
বোল্ট কটা ছিল? আমি বল খেয়ালই করি এই যে এটা চোখে সব পড়ে। আমি বল খেয়ালই করি আমি বল একটা আস্তে আস্তে বলো। না না না, আগের পরীক্ষাটা না, অ্যাকচুয়ালি কি জানো তো, এগুলো ওয়ার্ড ফাইলে করি তো, করে এবার সেন্ড করবার সময় কী হবে যেন গন্ডগোল হয়ে যায়। তোমরা দেখলাম তোমরা একটা এক্সাম দেওয়ার সময় ডবল হয়ে গেছে, আমি বুঝি না কী করে গন্ডগোলটা হয়। আর্য আস্তে। নেক্সট একটা জিনিস লেখো, চলো। হার্ড সাউন্ড একটুখানি তোমরা কথা বন্ধ করে চট করে লিখে নাও, চট করে কপি খোলো, লেখো হার্ড সাউন্ড। হার্ড সাউন্ড চারটে আছে, আমরা মেনলি লাভ ডাব জানি। হ্যাঁ, চারটে লেখো। ফার্স্ট লেখো হার্ড সাউন্ড 4, তাই তো? নাম্বার 1 দিয়ে লেখো। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের জন্য হচ্ছে ফার্স্ট এডটা। নাম্বার 2 হচ্ছে, প্রত্যেকটা কিন্তু খুলবার জন্য, বন্ধ হওয়ার জন্য কিন্তু হবে না, টুক করে শব্দটা হয় না, খুলে যায়। সেকেন্ড সাউন্ডটা হবে সেমিলুনার ভালভের জন্য। থার্ড, আস্তে আস্তে আস্তে, থার্ড ব্লাড সাউন্ডটা লেখো, 3 নাম্বার দিয়ে লেখো। কে বুঝতে পারছো না বলো? আচ্ছা দাঁড়াও আমি বলছি আস্তে। আমরা জানি তো হার্টে দুখানা সাউন্ড হয়, লাভ ডাব। এই প্রমিত বুঝে নাও, হার্টে দুখানা সাউন্ড, লাভ হয় ডাব হয়। কখন লাভ হয়? যখন অরিকেল দুটো ভর্তি হয়ে গেল। সেমিলুনার হলে ডাব হবে, সেমিলুনার হাফ চালের মতো দেখবে, ডিটা চালের মতো দেখবে। দাঁড়াও না, জাস্ট আ মিনিট। হয়েছে? কথা শেষ হয়েছে? এক বলিনি বলিনি বলিনি, বলবো। সাপোজ একটা একদম বেসিক টাইপের ডায়াগ্রাম দেখো, এখান দিয়ে অক্সিজেনেটেড ব্লাড ঢুকে অরিকেলটাকে ফিল করলো, এখান দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকে রাইট অরিকেলটাকে ফিল করলো। যখন ফিল করলো তখন কি হলো? সিস্টোলিক প্রেশার হলো। আমি ঠিক বলছি তো? অনির্বাণ বুঝে নাও। ডায়াস্টোল না, যখন ব্লাড দিয়ে ভর্তি হয়ে গেল, হ্যাঁ, তখন এখানটাতে সিস্টোলিক প্রেশার হলো। যখন সিস্টোলিক প্রেশারটা একটা পার্টিকুলার ভলিউম রিচ করে গেল, সঙ্গে সঙ্গে ও কী করলো? এই মাঝখানে থাকা ভালভগুলোকে খুলে দিল। এই যে এই ভালভগুলো কি ভালভ? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। যখন টুক করে খুললো তখন এটা ফার্স্ট হার্ট সাউন্ড হলো। এটা বেশি বড় হয় না? হ্যাঁ, এটা বেশি লম্বা হয় না? হ্যাঁ, এটা একটুখানি লেন্দি হয়, আর এটা একটুখানি জোরেও শোনা যায় বেশি। LUBB তাই লম্বা। আচ্ছা, এবারে যখন এই সিস্টোল যখন কমপ্লিট হয়ে গেল, যখন একজন সিস্টোলে থাকবে তখন অটোমেটিক্যালি একজন ডায়াস্টোলে থাকবে। সিস্টোল মানে কি? বেশি প্রেশার, ডায়াস্টোল মানে কি? কম প্রেশার। যখন এটা খুলে গেল সঙ্গে সঙ্গে ব্লাড এদিকে রাশ ইন করে গেল, এবার ভেন্ট্রিকেলটা ফুলতে শুরু করলো। হ্যাঁ, এখন ভেন্ট্রিকেলে কি হলো? সিস্টোলিক প্রেশার শুরু হলো, তাই তো? তখন এই যে এইখানটাতে রয়েছে তোমার পালমোনারি আর্টারি আর অ্যাওর্টা, এদের মুখে যে ভালভগুলো রয়েছে, লুনার ভালভ বা সেমিলুনার ভালভ, এরা খুলে গেল, ডাব সাউন্ড দিল। ঠিক আছে? থার্ড নাম্বার সাউন্ডটা কখন হবে? যখন এই আস্তে, যখন ব্লাড ডিস্টার্ব করো না, ছাড়া তুমি তাকাও এদিকে, ওদিকে তাকিও না। থার্ড নাম্বার সাউন্ডের গল্প বলছি, যখন ব্লাড অরিকেল থেকে ভেন্ট্রিকেলের দিকে নামছে না, একটা ঝুপ, মানে কীরকম বলবো, সাউন্ডটা কিন্তু খুব প্রমিনেন্ট না, খুব হাইফাই না। ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে কিন্তু এই সাউন্ড শুনতে পারবে না, ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে লাভ ডাব শুনবে মেইনলি। জাস্ট 4 নম্বর সাউন্ডটা কখন হয়? যখন ঝুপঝুপ করে ব্লাডটা অরিকেল থেকে ভেন্ট্রিকেলের দিকে নামছে। এই 3 নম্বর সাউন্ড হচ্ছে তখন। লেখো। এটা কি ব্লাডটা নামার সাউন্ড? হ্যাঁ, এক্স্যাক্টলি। না এখন কোন লেখো লেখো লেখো। থার্ড সাউন্ডটা হচ্ছে ব্লাড রাশিং ফ্রম অরিকেল টু ভেন্ট্রিকেল। গড ব্লেস। হয়েছে? ব্লাড রাশিং ফ্রম অরিকেল টু ভেন্ট্রিকেল। আর 4 নম্বর সাউন্ডটা হচ্ছে কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়া।
ইয়েস, ফ্রম অরিকেল টু ভেন্ট্রিকেল। আর 4 নম্বর সাউন্ডটা হবে কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়া। অ্যাট্রিয়া, প্রোটো ডায়াস্টেলিক ফেজের জন্য হয় না লাস্টের দুটো? হ্যাঁ। ওসব লাগবে না, যেটুকু বললাম ওইটুকুনি মাথায় রাখো। আচ্ছা, নেক্সট, হার্টের থেকে জানো মাছেরা হচ্ছে খুব লোয়ার ক্লাস অর্গানিজম, এর জন্য ওদের যে অ্যাওটাটা উঠছে না, অ্যাওটা নর্মালি উঠছে, ঠিক আছে? আমাদেরটা আর্চ বানাচ্ছে। আমাদের তো এই যে আর্চটা ওখান থেকে 3টে খুলে যায় না? হ্যাঁ, 3টে খোলে বলতে ওখানে ক্যারোটিড বেরোয়, সাবক্লেভিয়ান বেরোয়, দাঁড়াও, ক্যারোটিড সাবক্লেভিয়ান আর এটা অ্যাক্সিয়াম। হ্যাঁ, exactly। এদিকে দেখো, না এটা অ্যাক্সিয়াম না, বি দিয়েছিল মাইকা বাইক কাটবে বল। যদি এটা ব্যাঙের হার্ট হয়, যদি মানে যদি মাছের হার্ট বা ব্যাঙের হার্ট হয়, তাহলে এই যে অ্যাওটাটা আছে না, এটা খুব সিম্পলভাবে যাবে, ক্লিয়ার? আমাদের হার্টের ক্ষেত্রে কি হবে, অ্যাওটাটা আর্চ বানাবে, দিস ওয়ান ইজ কল্ড অ্যাওটিক আর্চ, বুঝলে? অ্যাওটিক আর্চ বানালো, হ্যাঁ। এবার এইখান থেকেই আমাদের মাথার দিকে সব থেকে মেইন আমার যে কথাটা বলবার আছে, যেটা হার্ট থেকে মাথায় মানে গলার এখান থেকে দুখানা ব্রাঞ্চ মাথার দিকে যাবে, ক্যারোটিড আর্টারি বলা হয়। আর আমাদের যে পালসের যে রেটটা নেওয়া হয়, একটা তো হচ্ছে রেডিয়ালে নেওয়া হয়, তাই তো? রেডিয়াল আর্টারিতে নেওয়া হয়, ব্র্যাঙ্কিয়ালেও নেওয়া হয়, এই যে হাতের এখানটাতে পাওয়া যায়। আচ্ছা, আমাদের পায়ের এখানে অ্যাঙ্কেলের এখান থেকেও নেওয়া হয়, ঠিক আছে? আর এইখান থেকে নেওয়া হয়। আমরা এখানে হাত দিলে ক্যারোটিড আর্টারি দিয়ে যে ব্লাডটা যে রাশ করছে মানে ব্রেনের মধ্যে, সেটা আমরা এখান থেকে টের পাবো। এক একজনের একটা জায়গায় বেশি ফিল হয়, দেখবে জেনারেলি সব থেকে বেশি হচ্ছে এখানটাতে ফিল হয়, ঠিক আছে? এবারে আমাদের আচ্ছা, এইগুলো বলে দিয়েছিলাম, এইগুলো বলে দিয়েছিলাম না, অ্যাওটিক আর্চটা কার কোন দিকে ঘুরবে বলেছিলাম রিতম? গলা থেকে চ্যানেল করে, হ্যাঁ একদম। দেখো এটা না ডিফিকাল্টির উপর বেস করে, অনেক সময় দেখবে হাতে চ্যানেল করে করে না, হাতে না আর ইয়ে পাওয়া যাচ্ছে না, আর্টারি ভেনে কানেকশন পাওয়া যাচ্ছে না, বা হতে হতে পুরো ব্যথা হয়ে গেছে হাত, তখন গলা দিয়ে চ্যানেল করতেই হবে। মানে এখানেই চ্যানেল নিয়ে ঘুরে বেড়াতে হবে? ও চ্যানেল করে কে ঘুরে ঘুরে বেড়ায় গো, ওটা তো বেরিয়েই থাকবে, কিন্তু পায়ে করে না, প্রবলেমেটিক এখানে একটা চ্যানেল। খুব কষ্টকর, খুবই কষ্টকর। যখন কোনো পেশেন্ট যখন খেতে পারে না, একদম এইখানটাতে, আরে পাগল ভুলভাল দেখাচ্ছে, কনফিডেন্ট এইখানে এখানে এখানে ধরে, আরে বাবা আস্তে আস্তে, এই ট্রাকিয়াটা আছে, ট্রাকিয়ার এই দুটো আইদার সাইডে, এখানটাতে হয়, ওটা ভেতর দিয়ে যায় তো। এবার হয়েছে, কথা শেষ। এবারে যেটা বলবার, এই যে অ্যাওটিক আর্চটা যে বেঁকছে, এটা কোন দিকে বেঁকছে দেখে বলো। হ্যাঁ বলেছিলাম এগুলো, কি গো বলেছিলাম? আবার এরকম করে ভাঙে, এটা কোন দিকে বেঁকছে, এটা কোন দিকে ভেঙছে বেঁকে গেছে? বাঁদিকে, লেফট সাইড না, এটা লেফট অ্যাওটিক আর্চ, বার্ডার ম্যামালের ক্যারেক্টারিস্টিক ফিচার, লেফট অ্যাওটিক আর্চ থাকবে, এই যে অ্যাওটিক আর্চের দিকে বেঁকেছে। বলো, বলে ফেলো। কি আবার বলো? আরবিসি নিউক্লিয়াস, হ্যাঁ কেন থাকে? অনেক যে অর্গানিজমগুলো দেখবে নিউক্লিয়াস আছে, সিম্পল একটাই ফান্ডা, ওদের বডিতে বেশি টেম্পারেচার লস করতে চাইছে না, বেশি পরিমাণে ওদের এনার্জি দরকার হয় না, তার জন্য ওরা যত দেখবে ঠান্ডা রক্তের হয় তত জানবে নিউক্লিয়েটেড। ওদের বেশি এনার্জি দরকার হয় না, সেই জন্য এনার্জি দরকার হলে
নিউক্লিয়াস চলে যাবে, ঠিক আছে? এনার্জি দরকার কম হলে তখন নিউক্লিয়াস থাকবে। এর জন্য যত আমরা ফিশ দেখবো, অ্যাম্ফিবিয়া দেখবো, ওদের সব নিউক্লিয়েটেড আরবিসি। ক্লিয়ার? থিবেসিয়াসটা হচ্ছে যখন ইনফেরিয়র ভেনা ক্যাভাটা ঢুকছে তার মুখে রয়েছে, আর ইউস্টেচিয়ানটা হচ্ছে করোনারি সাইনাস, এই করোনারি ইয়েটা রয়েছে, সাইনাস না, করোনারি ভেইন, সাইনাস না, ঠিক আছে? আস্তে 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 নেক্সট এটা কার পেটে? হোয়েলের পেটে? হ্যাঁ, সেই হোয়েলকে যদি চাপাচাপি করে ওকে যদি কোনোভাবে বের করা হয় সেটা সম্ভব, কিন্তু না না, অসম্ভব। ও তো সামান্য, একদম সামান্য ফুটো থাকে। হোয়েল, হ্যাঁ, একটা কোনখানে একটা যেন আমি ইনসিডেন্ট শুনেছিলাম, একটা মানে হোয়েলের পেটের থেকে নাকি কেটে বের করে মানুষকে বের করা হয়েছে, হোয়েলের পেট কেটে। হ্যাঁ, না বাঁচেনি, বেশি দিন বাঁচেনি, ওকে বের করে দেন, হসপিটালাইজ করা হলে বেশি দিন বাঁচেনি তারপরে আর। কত দূর যায়নি গো, জাস্ট গিলেছে, জাস্ট। তোমরা একদম আস্তে কথা বলো। টাইম কিন্তু খুব কম, এখন একদম কথা বলো না। এই পৃথা, এদিকে অত হেসো না, আর্যক বলো। পার্থক্য কি? আচ্ছা, ব্লু বেবি সিনড্রোম, ও সরি সরি, ব্লুবেরি সিনড্রোম জানো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বলো, ওদেরকে বুঝিয়ে বলে দাও। আর একটা আছে, আমাদের স্কিন ব্লু হয়ে যায়, হ্যাঁ, ওটাকে ব্লু বেবি বলে, ঠিক আছে? হ্যাঁ, ব্লু বেবি সিনড্রোম। ওখানে না না, স্কিনটা ব্লু কালারের হয়ে যায়। হ্যাঁ, তোমরা এরকম অপ্রয়োজনীয় কথা বলে, দেখো টাইমটা বড্ড শর্ট, আমার কাজ আছে, এরপর আমাকে বেরোতে হবে, সুতরাং একটুখানি মনটা দাও ওইদিকে, চটপট শেষ করি কথাগুলো। আচ্ছা, ইসিজির যে গ্রাফটা আছে, হয়ে গেছে তো? আচ্ছা, একটা জিনিস লেখো, একটা স্টেটমেন্ট লেখো। লেখো, অ্যাওটা থেকে যেই আর্টারিগুলো বেরোচ্ছে, না না, আমি জাস্ট বলছি, অ্যাওটা থেকে যে আর্টারিগুলো বেরোচ্ছে, মানে আর্টারিজ এমার্জিং ফ্রম অ্যাওটা, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিছু আর্টারি আছে যেগুলো পেয়ারে বেরোচ্ছে, কিছু আছে সিঙ্গেলে বেরোচ্ছে। তোমাদের বইতে আছে, স্টাডি ম্যাটে আছে এগুলো? আছে তো? নুমেনা আছে? তাহলে ছেড়ে দাও, লিখতে হবে না এটা। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস বলবো। আচ্ছা, একটা জিনিস লেখো, আমরা হোমিওস্ট্যাসিস জিনিসটা জানি, তাই তো? আমরা এখন লিখবো হিমোস্ট্যাসিস। লেখো, হ্যাঁ হ্যাঁ লেখো, একটা টার্ম লেখো, হিমোস্ট্যাসিস, HEMO লেখো, অঙ্কন লেখো। আছে মেটেরিয়ালে আছে? আরে পুরো ম্যাটেরিয়াল পড়েছে। জিনিসটা কি একটুখানি বলবে কেউ আমাকে? হিমোস্ট্যাসিস ব্যাপারটা কি? সবসময় ওই বলবে? ওই তো পড়েছে। ও আচ্ছা, ওর কথা বলছো? হ্যাঁ, বলতে পারবে? হিমোস্ট্যাসিস হচ্ছে আমাদের বডির মধ্যে কোনো মাইনিউট কাট হলে সেই কাট দিয়ে যে ব্লাডটা বেরোচ্ছে সেটাকে বন্ধ করার তালিকা। আমাদের বডির নিজস্ব ইনবিল্ড প্রসেস, এটাকে হিমোস্ট্যাসিস বলা হয়।
তোমরা ক্লটিং পড়েছো, এক্সট্রিনসিক ফ্যাক্টর ইন্ট্রিনসিক ফ্যাক্টর পড়েছো ক্লটিং এর মধ্যে। এক্সট্রিনসিক কখন হবে? যখন ক্রিসমাস Squat factor, stable factor, বলো labile factor, আস্তে আস্তে, হ্যাঁ বলো। blood factor, ব্লাড ক্লটিং যখন বডি, হ্যাঁ যখন নিজে থেকে করছে, ঠিক আছে, সেটাকে হিমোস্ট্যাসিস বলা হচ্ছে। না গো, যখন বড় বড় কাট হয় না, যখন একদম ধরো এই দিক থেকে এদিক ফালি হয়ে গেল, তখন ডাক্তার ইয়ে করে না, সেলাই করে দেয় না জায়গাটাকে, হ্যাঁ ওইটা হচ্ছে অপারেশনাল প্রসেস, ওটা হবে না। হিমোস্ট্যাসিস বডি যেটা করছে, হ্যাঁ। চিলেটিং এজেন্ট কি? চিলেটিং এজেন্ট কি? চিলেটিং এজেন্ট বা চিলেটিং ফ্যাক্টর কি জিনিস? চিলেটিং এজেন্ট বা চিলেটিং ফ্যাক্টর, ব্লাড ক্লটিং বলতে গেলেই কিন্তু এই ফ্যাক্টরটার গল্প চলে আসে। চিলেটিং ফ্যাক্টর বা চিলেটিং এজেন্ট, CHEA এই না, চিলেটিং এজেন্ট বা চিলেটিং ফ্যাক্টর কে বলবে? ব্লাডকে চিল করে দেয়, তাই তো? এই কে বলবে চিলেটিং ফ্যাক্টর বা চিলেটিং এজেন্ট? নবনীল একদম সিম্পল ভাবে মনে রাখবে, আমাদের ব্লাড অনন্যই, এদিকে মনটা দাও, সেটাই তো বলছি, সিম্পল ভাবে মনে রাখার তালিকাটা দেখে নাও। আমরা জানি আমাদের ব্লাড ক্লটিংয়ে ক্যালসিয়াম আয়ন একটা বড় রোল প্লে করছে। ক্যালসিয়াম থাকলে ব্লাড ক্লটিং হবে। তো যখন আমরা চাইছি ব্লাড ক্লটিং হবে না, ব্লাডটাকে নর্মাল রাখতে চাইছি, তখন কি করতে হবে? ক্যালসিয়াম আয়নটাকে ব্লাড থেকে রিমুভ করতে হবে, বা এনি হাউ আস্তে আস্তে আস্তে, বা ক্যালসিয়াম আয়নটাকে ব্লক করে দিতে হবে। চিলেটিং এজেন্ট যখন দেওয়া হয়, তখন ও ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়ামকে ব্লক করে ফেলে। বুঝতে পারলে? ব্যাস হয়ে গেল, ব্লাড ক্লটিং এর আর কোনো ফ্যাক্টরই নেই, ব্লাডটা লিকুইফাই থাকবে। ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক দুটোই মানে বডির মধ্যেই হচ্ছে। ইন্ট্রিনজিকের একটা পাথওয়ে রয়েছে যেখানে থ্রম্বোপ্লাস্টিন থেকে শুরু হচ্ছে, আর এক্সট্রিনজিকে মানে বডির সেল ফার্স্ট, মানে একদম আরও আগে থেকে শুরু হচ্ছে এক্সট্রিনজিক। একটুখানি ভালো করে দেখবে, আমি না বুঝিয়ে দিয়েছিলাম এক্সট্রিনজিক ইন্ট্রিনজিকটা, দুটো পাথওয়ে দিয়েছিলাম। এক্সট্রিনজিকে একটুখানি বড় পাথওয়ে ফলো করছে, ইন্ট্রিনজিক একটু শর্ট পাথওয়ে ফলো করছে, আর কিছু ডিফারেন্স নেই এমন। ফ্লো চার্টে দিয়েছিলাম, আমার ভালো মনে আছে, দুবার বুঝিয়েছিলাম, এটা একবার দেখে নেবে। আচ্ছা, নেক্সট, ব্লাডের সিরাম কি জিনিস? ব্লাডে যদি সিরাম কেউ বলে, বলতে থাকো বলতে থাকো, অনন্যই ব্লাড সিরাম কি জিনিস? আস্তে দাঁড়াও, অনন্যই, হ্যাঁ লিকুইড, তারপরে প্লাজমাও তো লিকুইড। অনন্যই বলবে ইমিউনোজেন মানে কোয়াগুলেটিং ফ্যাক্টর, বাদ দিলেই হয়ে গেল সিরাম। সেন্ট্রিফিউগেশন করেই পাওয়া যাবে। ইএসইউ ফুল টার্মটা বলো একবার। ফুল টার্মটা আস্তে 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 বলো বলো। ওটা তো শুধুমাত্র সেডিমেন্টেশনের ইয়ের ওপরেই রয়েছে, তোমাদের স্টাডি ম্যাটে রয়েছে কি ওটা? ট্রুম্যানে আছে, লাগবে না লাগবে না লাগবে না, ওটা লাগবে না। ওটা মানে হচ্ছে যখন সেন্ট্রিফিউগেশন যখন করা হয় না, তখন আরবিসিগুলো জমতে থাকে, তো সেডিমেন্টেশন রেটটাকে দেখা হয় ওখানটাতে। অ্যাকচুয়ালি আমাদের ব্লাডের না, ব্লাড আমাদেরকে হ্যাঁ অনেকগুলো কথা বলে দেয়। ব্লাডের সেল কাউন্ট দেখবে, আমাদের যখন কোনো জ্বর ঠর হয় না, তখন জ্বরটা অনেকদিন ধরে না সারলে তখন ডাক্তার দিয়ে দেয় ব্লাডের সেল কাউন্ট করো। অনেক রোগ ধরা পড়ে ওখান থেকে, জেনেটিক ডিসঅর্ডার থেকে শুরু করে প্রচুর রকমের ডিসেবিলিটি ধরা পড়ে যায়। আর এরকমই একটা টেস্ট হচ্ছে এই তোমার সেডিমেন্টেশন টেস্ট, বুঝলে তো? আস্তে আচ্ছা, কার্ডিয়াক সাইকেল, হ্যাঁ প্যাথোলজিতে যখন হ্যান্ড কাউন্টিং হয়, ওটা কি করে করে? হাত দিয়ে গুনে নেয়? না না না, সবটাই মেশিনে হয়। না একটা আছে না, একটা মেশিন কাউন্ট, একটা হ্যান্ড কাউন্ট কিছুই না, ওই মাইক্রোস্কোপের মধ্যে নিয়ে জাস্ট ম্যানুয়ালি কাউন্ট করে ওটা। না ওরকম না, ব্লক পাওয়া যায় এরকম। মানে কীরকম বলো তো, ধরো আমি একটা স্লাইড চেক করছি, স্লাইডের মধ্যে আমি ব্লাডের স্যাম্পেল দিয়ে তার মধ্যে এরকম একটা দেখাচ্ছি,
এরম একটা কভার স্লিপ হয় তো, ওটা ব্লক কভার স্লিপ হয়, ওটার মধ্যে ছোট 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 ব্লক থাকে। মানে একটা ব্লকে অতগুলোই ধরবে। ধরো আমি একটা স্লাইড নিলাম, স্লাইডের মধ্যে এখানে ব্লাডের স্যাম্পল নিলাম, ব্লাডের স্যাম্পলটাকে এরকমভাবে জিভের মতো করে ছড়িয়ে দিলাম, ছড়ায় তো ব্লাডটাকে, নাকি একটাকে এরকম খোটা করে রেখেছে, ছড়ালো। এবারে ব্লাডটাকে আমি যখন ছড়ালাম, ব্লাডের একটা স্মিয়ার তৈরি হলো এমন করে। এটার মধ্যে আমি এই ব্লকটাকে রাখলাম, ব্লকটাকে রাখলে এটার মধ্যে অনেক ছোট 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 চেম্বার মতো দেখা যাবে। এবার এই প্রত্যেকটা চেম্বারের মধ্যেকার ব্লাড সেলকে কাউন্ট করতে হবে তখন। হ্যাঁ, এটা প্রচণ্ড ডিফিকাল্ট। ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপ, নর্মাল কম্পাউন্ড মাইক্রোস্কোপে জিনিসটা হয়ে যায়। আচ্ছা, নেক্সট টেলিস্কোপ লাগবে। আচ্ছা, আর্টেরিওস্ক্লেরোসিস আর অ্যাথেরোস্ক্লেরোসিসের ডিফারেন্স জানো তো? আর্টেরিওতে লিপিড জমে, আর্টেরিওতে কোলেস্টেরল জমে। আর্টেরিওস্ক্লেরোসিসে ক্যালসিয়াম ডিপোজিট হবে, অ্যাথেরোস্ক্লেরোসিসে কোলেস্টেরল ডিপোজিট হবে। এটা নিশ্চয়ই পেয়ে যাবে। দুটো ওয়ার্ড কিন্তু আসতে বলছে, দুটো ওয়ার্ড যেটা বলি। একটা হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস, একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। পরীক্ষায় আর্টেরিও এসেছে। অ্যাথেরিওস আরেকটা কি ছিল? না না, আরেকটা কি ছিল? অ্যামনিসি এটা ছিল না? অ্যানিশাম। হ্যাঁ ডক্টর কি সব ছিল? আবার চাইনিজ ওয়ার্ড বলছিস? শোনো, এই পেপারটা একটুখানি টাফ হয়েছে, এটা থেকে ঘাবড়ে যেও না। তোমাদের বিভিন্ন লেভেলের ইয়ে রাখতে হবে। আমি কি জানি, এখন আমি চেক করা শুরু করি। ও বলছে শুধু বাইরে ছুটবে, শুধু বাড়িতে 300? ওর একটা ঢুকিয়ে দেবো। আস্তে আস্তে, ওই সে কথা বলেনি। আচ্ছা, নেক্সট লেখো দেখি। আচ্ছা, স্ট্রোক ভলিউম ক্লিয়ার তোমাদের কাছে? স্ট্রোক ভলিউমটা ক্লিয়ার? স্ট্রোক ভলিউম ক্যাপাসিটি অফ হার্ট বাই হার্ট ডেফিনিশন। হৃদয়ের 300। আচ্ছা, একটা জিনিস লেখো, একটা ছোট্ট হিসেব লিখে নাও, কপির মধ্যে একটা ছোট্ট হিসেব লেখো, নিটের জন্য। হ্যাঁ, নিটের জন্য ইম্পর্টেন্ট। লেখো। হার্ট বিট ইনটু স্ট্রোক ভলিউম। না না, ওইগুলো তো তোমাদের বইতে পেয়ে যাবে, ওগুলো কথা আমি বলছি না, আমি অন্য একটা হিসেব বলছি। চটপট লিখে নাও কপির মধ্যে। লেখো অরিকেলস, একদম আস্তে 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 একটা হেডিং বানাও। তোমরা যারা বোর্ডে আছো, তোমরা জাস্ট দেখে নিও, নিট পড়লে এটাকে ভালো করে একদম মুখস্থ করবে ডেটাগুলো, ঠিক আছে? এইভাবে লেখো ভলিউমস, লেখো ভলিউমস রেকর্ডেড। না না, ফার্স্টে হেডিং করো ভলিউমস রেকর্ডেড ডিউরিং কার্ডিয়াক সাইকেল। আরে মা, হাত চেক আসছে করে দিচ্ছে। আসছে কাছে কি হচ্ছে? লেখো অরিকেলে, লিখো না, একটা ভেন্ট্রিকেল লেখো, কারণ অরিকেলের অ্যামাউন্ট আমাদের এখানে লাগবে না। নর্মাল ভেন্ট্রিকেল কন্টেইন 105 ml ব্লাড। নর্মাল ভেন্ট্রিকেল মানে কি? ডায়াস্টোলিক স্টেজের ভেন্ট্রিকেলের গল্প বলছি এটা, ঠিক আছে? 105 ml ব্লাড, ঠিক আছে? নাও নেক্সট লাইনে লেখো অরিকেল সার্ভস 25 ml ব্লাড। অরিকেল সার্ভ করছে 25 ml ব্লাড। এটা কিন্তু ইচ ভেন্ট্রিকেলের গল্প বলছি, ঠিক আছে? 25 ml ব্লাড কন্টেন্ট না, অরিকেল সার্ভ। অরিকেল যখন পাম্প করলো, সঙ্গে সঙ্গে অরিকেল থেকে ভেন্ট্রিকেলে ব্লাড নামলো কতখানি? মাত্র 25 ml ব্লাড। হ্যাঁ, এইটুকু ব্লাডটা কি হয়? শোনো না, গল্প শোনো না। সব হয়ে যাবে। তাহলে এখন এই মোমেন্টে ভেন্ট্রিকেলের কাছে কতখানি ব্লাড রইলো? 1 কতখানি? 90 না 80 কি বলছি, 105 ছিল ভেন্ট্রিকেলের কাছে, অরিকেল আরো 25 ml দিল, কত ml হলো? 130। তাহলে লেখো ভেন্ট্রিকুলার সিস্টোলে হচ্ছে 130 ml ব্লাড।
নিচে সব কিন্তু লাইন বাই লাইন লিখবে, একসাথে লিখবে না। ভেন্ট্রিকুলার সিস্টলে কতখানি ব্লাড হলো, ইচ ভেন্ট্রিকেলে 130 ml ব্লাড হলো। নেক্সট লেখো, নেক্সট লাইনে লেখো ভেন্ট্রিকেল মানে ইচ ভেন্ট্রিকেল রিলিজ 70 ml ব্লাড। ইচ ভেন্ট্রিকেল রিলিজ মানে একটা ভেন্ট্রিকেল বিট করলো 70 ml ব্লাড বেরিয়ে গেল। এটাকে আমরা কি বললাম, স্ট্রোক ভলিউম বলেছিলাম। ব্যাস, নেক্সট লেখো, নেক্সট লাইনে লেখো রিমেইনিং ব্লাড কত আছে, 60 ml। ঠিক আছে, হ্যাঁ 60 ml ব্লাড রিমেইনিং। হ্যাঁ হ্যাঁ, ডায়াস্টোলের শেষে। আগের দিনে কোশ্চেন ছিল স্টার্লিংস ল, ওটা কি ওই এই অবধি থাকবে এটা। হ্যাঁ বল, স্ট্রোক ভলিউম বাই এন্ড ডায়াস্টোলিক ভলিউম এটা স্টার্লিংস ল, হ্যাঁ ওই ক্যালকুলেশনটাই স্টার্লিংস ল দিয়ে আছে। আর প্রচুর মাইনাস খেয়েছিলাম খেয়েছিলে মানে এইটাতে নাকি আগেরটাতে? দেখো টাইমিং আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। তোমাদের কাছে একটাই কথা বলবার আছে, স্টাডি ম্যাটটা পড়ো। আজকে বাড়িতে গিয়ে তোমরা একটা স্টাডি ম্যাটটা পড়ে নাও। নেক্সট টিউসডে আমরা স্কেলেটাল সিস্টেমের ওপর একটা টেস্ট দিচ্ছি। স্কেলেটাল সিস্টেম মানে আই মিন মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। বলো। না না, ওটা নিটের টেস্ট হবে, ঠিক আছে? এবার তোমরা অ্যাপিয়ার করতে পারবে কিনা এটা আমি জানি না, একটু স্যারের সাথে কথা বলবো, ঠিক আছে? এক্সপিডারি না, মুভমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এখানে মুভমেন্ট। আস্তে 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 একটু শুনে নাও। হ্যাঁ, নেক্সট টিউসডে আমরা মুভমেন্টের উপর একটা ছোটো টেস্ট দিচ্ছি, টেস্ট দেবো। আর সেই সঙ্গে কোনটা করছিলাম, অ্যানিমেলটা শেষ করে আমরা কিন্তু ঢুকে পড়বো ওই মরফোলজি অফ অ্যানিমেলস। না রে বাবা, নেক্সট ডে নর্মাল যেরকম টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি স্যারের সাথে কথা বলে দেখছি। জাস্ট হ্যাঁ গ্রুপে লিখে দেবো। বায়োমলিকুলসে করাবো। না না হয়নি, হবে, হয়েছে। আর নেক্সট ওয়েডনেসডে ক্লাস আমি পরে করে দেবো। এখন আমি আসলে নাইট্রোজেন ফিক্সার দেখতে গিয়ে তো